সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে গেছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন, আর যে আপন জীবনের গল্পের 794তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ছেলে মোহাম্মদ তন্ময়ের জীবনের কলিজা কাঁপানো এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পটা সত্যি এক হৃদয় কাঁপানো বাস্তব জীবনের গল্প যার লেখা। তন্ময় দীর্ঘ প্রায় 6 বছর পাগল ছিল এই ঘটনার পরে। তন্ময় তার মৃত স্ত্রীর কবরে পুরো এক রাত কাটিয়ে দেয়। গল্পটা এমন একটা গল্প যে গল্পটা সম্পূর্ণ পড়ার পরে আমি আপন অঝরে কেঁদেছিলাম। হৃদয় কাঁপানো সিলেটের ভাই তন্ময়ের জীবনের বাস্তব গল্পটা আমি আশা করবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং গল্প শেষে তন্ময় হোসেনকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তন্ময় হোসেন, আমার বাড়ি সিলেট। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার ছোট 2টা বোন আর ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 2 বোন। আমাদের পরিবারটা সিলেট শহর থেকে অনেক দূরে, পাহাড় ঘেঁষা সবুজ শ্যামলে ঘেরা কোনো এক ছোট্ট অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ভ্যান চালক। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা ভ্যান দিয়ে মানুষ পারাপার করে খুব কষ্ট করে আমাদের পরিবারটা চালাচ্ছে। তারপরেও আমাদের পরিবারটা অনেকটা মধ্যবিত্ত পরিবার বলছি এই কারণে আমার বাবা আসলে অনেক বেশি পরিশ্রমিক একজন মানুষ। যদিও বাবা পেশায় একজন ভ্যান চালক, তারপরেও ভ্যান চালিয়ে আমার বাবা অনেক বেশি টাকা উপার্জন করত এবং ছোটোবেলা থেকে আমি আমার পরিবারে তেমন কোনো অভাব অনটন দেখিনি। প্রচুর সুখে শান্তি আদর ভালোবাসায় আমার শৈশবের দিনগুলো কাটে। আমি একটু একটু করে বড় হই, তবে আমার জীবনে একটা দুঃখের ব্যাপার আছে। এটা হচ্ছে, আমি যখন বড় হই তখন আমি আমার দাদির মুখে জানতে পারি আমি যে মাকে মা বলে ডাকি তিনি কিন্তু আমার মা নয়, তিনি ছিল আমার সৎ মা। আমার আপন যে মা, আমার জন্ম হবার পরেই নাকি আমার আপন মা কোন একটা রোগে মারা যায় এবং ওই রোগের জন্য চিকিৎসা করার জন্য অপারেশনের দরকার ছিল। আমার বাবা নাকি যথাসময়ে আমার মায়ের অপারেশনও করতে পারেনি, যার কারণে আমার মা মারা যায়। আমার মা মারা যাওয়ার পরে আমার আব্বা তখন দ্বিতীয় বিয়ে করে এবং দ্বিতীয় বিয়ে করলে লাগাতারে আমার 2টা বোন আর একটা ভাই আসে। তো আমার 2 বোন আর 1 ভাই, তারা ছিল আমার সৎ ভাই বোন। আমার নিজের মায়ের পেটের আর কোনো ভাই বোন ছিল না। যাই হোক, ওরকম করে আমার বাবার অনেক স্বপ্ন ছিল যে বাবা মাকে মাদ্রাসা লাইনে পড়াশোনা করাবে। আপনারা খুব খেয়াল করে দেখবেন যে সিলেটে বেশিরভাগ মানুষগুলোই ইসলামিক প্রথা মানে, ইসলামিক নিয়ম কারণ মানে। এই জন্য আমার বাবার অনেক স্বপ্ন ছিল যে বাবা মাকে মাদ্রাসা লাইনে পড়াশোনা করাবে। তো সেই নিরিখে আমাদের সিলেটেরই একটা মাদ্রাসায় আমার বাবা মাকে ভর্তি করে। আমি তখন ওই মাদ্রাসায় পড়াশোনা করি। তো এমন করে আমার তখন দিনগুলো কাটতেছিল। মাদ্রাসায় আমি তখন খুব ছোট মানুষ, আমার ভাই বোনগুলোও ছোটো, তাদের সাথে আমি তখন পড়াশোনা করতেছিলাম। আসলে দুঃখের উপর দুঃখ, ঠিক এরকম করে সময়গুলো কাটতে কাটতে একদিন হঠাৎ করে সকালবেলা শুনতে পাই যে আমার বাবা নাকি ভ্যানগাড়ি অ্যাক্সিডেন্ট করেছে এবং সেই অ্যাক্সিডেন্টে আমার বাবার নাকি প্রাণও চলে গেছে। মানে ডিরেক্টলি খবর আসছে আমার বাবার লাশও নাকি রাস্তার সাথে একদম মিশে গেছে আমার বাবার বডিটা। আমার বাবার ট্রাকের সাথে, শীতকাল ছিল, একদম সকালবেলা, কুয়াশা ঘেরা সকালবেলা আমার বাবা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে এবং অ্যাক্সিডেন্ট করে আমার বাবা জায়গায় মারা যায়। আমার কি করে বলতে খুব কষ্ট হয়েছে যে আমার বাবার লাশটা এরকম করে রাস্তার সাথে পুরো মিশে গেছিলো। ওখান থেকে খুঁটিয়ে তারপরে বাবার লাশটাকে প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে জাস্ট কোনো দোয়া ছাড়া জানাজা দিয়ে বাবাকে মাটি দেওয়া হয়। এমন মৃত্যু আমি আমার জীবনে কখনোই দেখিনি। তখন আমি অনেক ছোটোবেলা আমার বাবা মারা যায় এবং বাবা মারা যাওয়ার পরে আমার যেই সৎমা ছিল তিনার পারিবারিক অবস্থাটা মোটামুটি একটু ভালো ছিল। যেহেতু আমার সৎ 2টা বোন আর একটা ভাই আছে, সেই জন্য আমার সৎমা করলো কি, আমার বাবার ওই সংসারটা আর ছেড়ে গেল না। ওনার বাপের বাড়ির কাছ থেকে কিছু টাকাই নেই, উনি তখন কষ্ট করে আমার ভাই বোনগুলোকে নিয়ে খাচ্ছিল। আমার দাদিমণি তখন মানুষের বাড়িতে কাজ করতে শুরু করে। আমার বাবাই ছিল একমাত্র উপার্জনকারী, যিনি কিনা ভ্যান চালিয়ে আমাদের গোটা পরিবারটা চালাতো। বাবা যখন এভাবে অপমৃত্যুতে মারা গেল তখন আমরা সম্পূর্ণভাবে ভেঙে পড়ি। আমাদের আর কোনো উপায় ছিল না কোনো কিছু করার। আমার সৎমা যদিও তার বাপের বাড়ি থেকে টাকা পয়সা আনে ওনার ছেলেদেরকে, ওনার 2 মেয়ে 1 ছেলেকে দেয়, বাট আমাকে কোনো টাকা পয়সা দেয় না। আমি তখন মাদ্রাসায় পড়ি। তো আমার দাদি তখন মানুষের বাড়িতে কাজ কাম করে ডিম মুরগি পেলে ডিম বিক্রি করে খুব কষ্ট করে আমাকে কিছু টাকা দিত এবং সেই টাকাগুলো দিয়ে আমি তখন মাদ্রাসা লাইনে পড়াশোনা করতাম।
এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমার জীবন থেকে প্রায় 2 বছরের মতো কেটে যায় এবং এই 2 বছর আমি যে কত বেলা না খেয়েছিলাম, 2 বছরে আমি যে কত গোসল করতে পারি না এই সাবানের জন্য, কত যে কষ্টে আমার দিনগুলো কাটে আমি আসলে বলে বোঝাতে পারবো না। মাদ্রাসায় আমি তখন ক্লাস 7 পড়ি। ওই সময় আমার দাদি তখন আরও বেশি দুর্বল হয়ে পড়ে। আগে যেরকম আমাকে একটু দেখতে পারতো, আমার একটু খোঁজখবর নিতে পারতো, আমাকে টাকা পয়সা দিতে পারতো, বাট একটা সময় দাদি এতটাই নিস্তেজ হয়ে পড়ে, এতটাই অসুস্থ হয়ে পড়ে, দাদির পক্ষে আর আমাকে টাকা পয়সা দেওয়া, আমার খোঁজখবর নেওয়া, আমার চিকিৎসা করানো দাদির পক্ষে আর সম্ভব হয় না। এক পর্যায়ে আমি তখন চিন্তা করলাম আমার পড়াশোনা শেষ করা যাবে না, কারণ আমার মৃত বাবার স্বপ্ন ছিল যে বাবা আমাকে মাদ্রাসা লাইনে পড়াবে, একদিন আমি মাদ্রাসা এই লাইনে পড়াশোনা করে কিছু একটা করব। এই স্বপ্নটা নিয়ে আমি তখন পড়াশোনা করতে চাই, কিন্তু পারিবারিক অভাব অনটনের কারণে আমার পড়াশোনা হয় না। এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম যেহেতু পরিবার থেকে আমাকে এভাবে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিল, সো আমি তো আর পড়াশোনা করতে পারবো না। আমার মাথায় তখন একটা অন্যরকম আইডিয়া চলে আসলো। তখন আমাদের এখান থেকে অনেক দূরে একটা মাদ্রাসা ছিল, এটা ছিল হ্যাফজ মাদ্রাসা, মানে ওখানে কোরআন খতম করানো হতো, কোরআন শেখানো হতো, কোরআনে হাফেজ বের হতো। তো ওইটার বেশিরভাগই এতিম বাচ্চারা থাকে, মানে যাদের বাবা নাই মা নাই, এরাই হচ্ছে বেশিরভাগ ওইখানে থাকে। তো একদিন আমি রাতের বেলা গিয়ে আমার দাদিরে বললাম, দাদি তুমি তো এতটাই অসুস্থ, আমার সৎমা তো আমাকে কোনো টাকা পয়সা দেয় না, উনি তার ওনার সন্তানদেরকে উনি টাকা পয়সা দেয়, আমাকে তো দেয় না। তো দাদি তোমাকে আমি একটা অনুরোধ করি, তুমি আমার জন্য একটা মিথ্যা কথা বলবা। তুমি যদি আমার জন্য একটা মিথ্যা কথা বলো তাহলে দেখবে কি দাদি আমি অনেক ভালো হতে পারবো, মানে আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করতে পারবো, আমি একদিন কোরআনে হাফেজ হব। আমার দাদি আমাকে বলে, তুই যদি কোরআনে হাফেজ হস তো আমি তোরে কোরআনে হাফেজ বানানোর জন্য একটা কেন, আমি 10টা মিথ্যা কথা বলার জন্য রাজি আছি। আমি তখন বললাম, যদি তুমি 10টা মিথ্যা কথা না একটা মিথ্যা কথাই বলো তবে আমি কোরআনে হাফেজ হয়ে যাব। আমার যে একটা মা আছে, এটা যে আমার মা, তুমি এটা কারো কাছে বইলো না। আমি একটা ইতিমখানায় যাব এবং ইতিমখানায় ওখানে কোরআন পড়ানো হয়, সেখান থেকে কোরআনে হাফেজ বের হয়। আমি এতিমখানায় যাব, তুমি আমার সাথে যাবা, গেলে পরে ওই এতিমখানায় তুমি আমাকে ভর্তি করাই দিবা। তুমি গিয়ে বলবা যে আমার বাবা মা কেউ নাই, আমার যে একটা মা আছে এটা বইল না। আমার দাদিমণি তখন আমাকে জড়ায় ধরে, বুকের মধ্যে জড়িয়ে ধরে বুড়ো বয়সে দাদি তখন হুফিয়ে হুফিয়ে কেঁদে বলে, এটা তো মিথ্যে না, এটা তো সত্যই, আসলেই তো তোর বাবা মা কেউ নাই। তোর জন্মের পরপরই তোর মা মারা যায় এবং তোর বাবা তো মারা গেল, সুতরাং তোর তো এই দুনিয়াতে কেউ নাই। তোর যে সৎমা আছে সে তো আদৌ তোর মা না, যদি তোর মাই হতো তাহলে বাকি সন্তানদেরকে যেমন করে দেখে তিনি তো তোকে তেমন করেই দেখতো, সে তো তোকে তেমন করে দেখে না। ওই এতিমখানায় আমি তোকে নিয়ে যাব। এরপরে দাদি আমাকে ওই এতিমখানায় নিয়ে যায়, ওখানে নিয়ে আমাকে তখন ভর্তি করাই দেয়। এতিম বাচ্চাদের সাথে তখন আমার দিন কাটে। ও ভাই, যাদের পকেটে দুটো টাকা আছে তাদের কাছে অনুরোধ করে যাই অন্তত একটা বার গিয়ে এতিমখানায় ঘুরে আসবেন, যে এতিমখানাগুলো থেকে কোরআনে হাফেজ বের হয়। আপনারা জানেন কি না জানি না, এই সন্তানগুলো কোনো দিন মাছ পায় না। এমনও হয় যে সপ্তাহে একবেলা তাদের মাছ বা মাংস জুটে না। ডালের পানি, ডাল তো বলি না, শুধু ডালের পানি আর হাতে দিয়ে 3-4 মুঠ ভাত খেয়ে তাদের পুরোটা দিন কাটে। হেফজোখানায় এতিমখানার বাচ্চাদের জীবন যে কত কষ্টের, এটা আল্লাহ ছাড়া আমার কাছে মনে হয় পৃথিবীর কেউ জানে না। কোনো বড়লোক মানুষ যদি মাঝে মাঝে 2-1 কেজি মাংস কিনে দেয়, এটা থেকে হয়তো 1-2 টুকরো মাংস খেতেই পারি। অথবা যখন কোরবানির ঈদ আসে তখন আমাদের কাছে মনে হয় যে এটাই হচ্ছে মাংস খানার সেরা সুযোগ, এরপরে আর মাংস চোখে দেখতেও দেখি না। এরকম করে তখন আমার ওই এতিমখানার দিনগুলো কাটতে থাকে। আমার খুব স্বপ্ন ছিল যে একদিন আমি পড়াশোনা করব, আমি একদিন কোরআনে হাফেজ হব, মসজিদে ইমামতি করব, আমার মৃত বাবার জন্য আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করব। এই স্বপ্নগুলো আমার মনে সবসময় লালন করতো। সেম একইভাবে তখন আমার দিনগুলো কাটতে থাকে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমি মোটামুটি কোরআন যখন অর্ধেক পর্যন্ত মুখস্থ করে ফেলি, 15 পারা মুখস্থ করার পরে আমার দাদিমণি মারা যায়। এবং আমার মনে আছে আমার দাদি মারা যাওয়ার পরে আমি তখন আমার দাদির জানাজার সামনে গিয়ে প্রচুর কান্নাকাটি করি এবং আমাদের ওই এলাকার হুজুর তখন পরিচয় করাই দেয় আমাকে সবার সাথে যে ও কোরআনে হাফেজ হচ্ছে, প্রায় 15 পারার মতো কোরআন মুখস্থ করা, ওর জন্য সবাই দোয়া করবেন। আমার দাদি মারা যাওয়ার পরে আমি মাইক্রোফোনের মাধ্যমে উচ্চ সুরে কোরআন তালাওয়াত করি। আমার কোরআন তালাওয়াতের মধুর ওই ধ্বনি শুনে সবাই তখন কান্না করে। যাই হোক, এরকম করে সবাই আমাকে বলে যে আমাকে টাকা পয়সা দেবে বা পড়াশোনা করার জন্য যা যা দরকার তা আমাকে দেবে। কিন্তু আমি যে মাদ্রাসায় থাকতাম ওই মাদ্রাসায় এক্সট্রা কোনো টাকার প্রয়োজন ছিল না, বাইরে থেকে কেউ কোনো টাকা দিবে এরকম প্রয়োজন ছিল না। মাদ্রাসার টাকায় আমি তখন খুব ভালো করে চলতে পারতাম। এরকম করে মাদ্রাসা লাইনে যখন পড়াশোনা করতেছিলাম আস্তে আস্তে করে আমি একটা সময় কোরআনে হাফেজ হয়ে যাই। আমার এই এলাকাটাতে অনেক বেশি প্রবলেম ছিল। আমি যে মাদ্রাসায় পড়াশোনা করতাম মানে ওইটাতে জিনের অনেক বেশি উত্তাপ ছিল, মানে জিন জাতিরা অনেক বিরক্ত করতো বাচ্চাদেরকে।
একেক দিনে সে একেক বাচ্চার সাথে শোয়ার হইতো, একেক দিন একেক বাচ্চাকে সে বিরক্ত করতো। কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন, কোনো দিন আমার সাথে জিন শোয়ার হয়নি, জিন কখনো আমার কাছে আসেনি। এরকম করে বিভিন্ন বাচ্চাদেরকে কষ্ট দিলেও আমায় কখনো কষ্ট দেয়নি। জিন জাতিরা হয়তো বুঝেছে যে আমার এই দুনিয়াতে কেউ নাই, আমাকে কষ্ট দিলে আমি বিচার কার কাছে দিব। যাই হোক, এরকম করে আমি তখন আস্তে আস্তে এক পর্যায়ে কোরআন তখন আমি মুখস্থ করে ফেলি। আমি তখন কোরআনে হাফেজ হই। কোরআনে হাফেজ হওয়ার পরে বিভিন্ন জায়গায় চাকরির জন্য সুপারিশ করি। আসলে এরকম আমি খুব ইয়াং একটা ছেলে, বাট ওভাবে আমাকে কেউ চাকরি দেয় না। আর যেহেতু আমার আমার এই পৃথিবীতে আপন বলতে কেউই নেই। দাদা দাদি বাবা মা সবাই তো মরে গেছে। সৎমা তার সন্তানদেরকে নিয়ে কোনোমতে খেয়ে পরে বেঁচে আছে। আমি আমার সৎ মায়ের দোষ দিই না। আসলে সৎ মা তার বাপের বাড়ি থেকে যে খুব বেশি আনতে পারে তাও কিন্তু না। তারা তখন আমার সৎ মাকে অল্প অল্প টাকা দিত। ওই টাকাগুলো দিয়ে আমার সৎ ভাই বোনগুলোকে আমার মা পড়ালেখা করাতো। যাই হোক, আমি দোয়া করি আল্লাহ তাআলার কাছে এখনও যে আমার সৎ ভাই বোনগুলো যাতে মানুষের মতো মানুষ হয়। এরকম করে সময়গুলো কাটতেছে। একটা পর্যায়ে যখন আমি কোরআনে হাফেজ হয়ে গেলাম, তখন বিভিন্ন জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করতে করতে একটা জায়গায় আমার চাকরি হয়েছে। তো ওই যে জায়গাটাতে চাকরি হয়েছে ওই জায়গায় মসজিদটা এখনও তৈরি করা হয়নি। মানে মসজিদটা সবেমাত্র বানাইতেছে, বাট তার ইমাম নিয়োগ দিয়ে দিছে। তো আমি যেহেতু ইয়াং ছিলাম, দেখতে শুনতে ভালোই ছিলাম, তখন আমাকে ওই মসজিদে ইমামতি চাকরিটা দেওয়া হয়। আমি তখন ওই মসজিদে ইমামতি করি। তো যেহেতু মসজিদে থাকার মতো কোনো জায়গা ছিল না, তখন তুফাদের বাড়িতে আমাকে তখন থাকতে দেয়। মানে মসজিদের সামনে হচ্ছে একটা বাড়ি আছে, ওই বাড়ির একটা মেয়ে আছে, মেয়েটার নাম হচ্ছে তুফা, এই জন্য ওইকে তুফার বাড়ি বলে। তো তুফাদের বাড়িতে আমাকে তখন থাকতে দেয়। আমি তখন ওই বাড়িতে থাকি। তো তুফার আম্মু তখন আমাকে খাওয়া দাওয়া করায় এবং তাদের পরিবারের মাঝে যেই খাওয়া দাওয়া হয় আমি সেই খাওয়া দাওয়াই করি। অ্যান্ড এটাকে আমি তখন মসজিদে নামাজ পড়াই এবং সকালবেলায় ছোটো ছোটো বাচ্চাদেরকে কোরআন পড়াই। এরকম করে আমার সময়গুলো কাটতেছিল। আমি বেশিরভাগ সময় কান্নাকাটি করেই কাটাইতাম। আমি অনেক সময় রাত জেগে মসজিদে নামাজ পড়তাম। আমি নফল নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করতাম যে আল্লাহ, আমার জীবনটা কেন এরকম হলো? আমার জীবনে সুখ কবে আসবে? শান্তি কবে আসবে? আমি আমার জীবনে ভালোবাসা কখন পাবো? আমার দাদির জন্য খুব মন খারাপ হতো। আমার মনে আছে আমার দাদি অসুস্থ ছিল, তারপরেও একটা ডিম সিদ্ধ করে খাইতো না। একটা ডিম বিক্রি করে আমাকে টাকা দিত, আমাকে মাদ্রাসায় জমাইতো টাকা দিত। সেই দাদির জন্য আমি জিন্দা থাকা অবস্থায় কিছুই করতে পারিনি। যদিও মৃত্যুর পরে বেশিরভাগ সময় আমি আমার দাদির কবরের কাছে কাটিয়েছি। এখনও সময় পেলে কোরআনটা হাতে করে নিয়ে দাদির কবরের পাশে বসে আমি উচ্চ সুরে কোরআন পড়তে শুরু করি। আমার দাদি জান্নাত অনেক ভালো আছে, এটা আমি জানি। আলহামদুলিল্লাহ, এরকম করেই সময়গুলো কাটতেছে। তো ওই বাড়িতে থাকতাম। ওই বাড়িতে থাকা অবস্থায় তখন মসজিদের কাজটা প্রায় পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। মসজিদের কাজ যখন পুরোপুরি কমপ্লিট হয়, তো তখন আমাকে সবাই বলতেছিল যে আপনি মসজিদে চলে আসেন, মসজিদে এসে আপনি মসজিদে থাকেন। তো ওই সময় তুফার মা হঠাৎ করে সবাইকে বলতেছিল যে হুজুর মসজিদে যাওয়ার দরকার নাই, হুজুর আমার সন্তানের মতো, ওর বয়সও কম, আমার বাড়িতেই থাকুক। আমার একটা মেয়ে আছে, আমার এই মেয়েটা তো কোরআন পড়তে পারে না, ও তো স্কুলে পড়াশোনা করে, আমার এই মেয়েটাকে একটু একটু কোরআন শরীফ পড়াবে। এই কথা তুফার আম্মু বলে। তো তুফার আম্মু যখন এই কথা বলে, দেন আমি তখন করলাম যে ঠিক আছে ফাইন, আমি তখন ওই বাড়িতেই থাকতেছি। মানে তিনারা আমাকে 3 বেলা খাওয়ার দিচ্ছে এবং আমি তখন তুফাকে পড়াইতাম। তুফার বাবা ছিল আমি যে মসজিদে চাকরি করতাম সেই মসজিদের সভাপতি। তিনি তখন আমাকে বেতনও দিত এবং তার মেয়েকে যে পড়াইতাম ওইটার জন্য এক্সট্রা টাকা তিনি আমাকে দিত। অনেক আদর করতো, ভালোবাসতো, কখনো কোনো কিছুর অভাব দিত না। এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে তুফা খুব খেয়াল করে দেখতো যে আমি বেশিরভাগ সময় একা একা থাকি এবং যেহেতু আমি ইয়াং একটা হুজুর, বেশিরভাগ সময় এরকম একা থাকা। অন্য অন্য হুজুরগুলোর মাঝে দেখবেন হুজুর হওয়ার পরেও তারা মাঠে এখানে যায় ওইখানে যায়, মানে বয়সটা তো এরকমই। ওই বয়সটাতে আমি যখন এরকম করি বেশিরভাগ সময় কান্নাকাটি করি। তুফা তখন অনেক বড় না, সবেমাত্র ক্লাস 10-এ পড়ে। তো একদিন আমাকে জিজ্ঞেস করে, হুজুর আপনার একটা প্রশ্ন করলে কিছু মনে করবেন না তো? আমি বললাম না 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 করো। আমি বললো হুজুর আমি বেশিরভাগ সময় দেখি যে আপনি মন খারাপ করে বসে থাকেন, অলওয়েজে কান্নাকাটি করেন। তারপরে এরকম মন খারাপ থাকা কান্নাকাটি করার কারণটা কি একটু জানতে পারি? আপনি অলওয়েজ কেন আপনার মন খারাপ থাকবে? সবাই কত হাসি খুশি করে, কত মজা করে, মাস্তি করে, অনেক আনন্দ ফুর্তি করে, কিন্তু আপনার মাঝে না কখনো আনন্দ দেখি না। আপনি সারাক্ষণই কান্নাকাটি করেন এবং কেমন জানি একটা ধুমমারা ভাব নিয়ে বসে থাকেন। আমি তখন বললাম, দেখো এই দুনিয়াতে আসলে আমার আপন বলতে কেউ নাই এবং আপন মানুষগুলো হারানোর ব্যথা যে কতটা ভয়ঙ্কর এটা একমাত্র আমি তন্ময় জানি। সবসময় আমার আব্বা আম্মাকে আমি খুব মিস করি, তাদের কথা আমার খুব মনে হয় এবং মনে হওয়ার জন্য আমি তাদেরকে মিস করি বলে আমার মন খুব খারাপ থাকে, আমি কান্নাকাটি করি। যাই হোক, আমাকে খুবভাবে বুঝায় মন খারাপ করবেন না, কারো বাবা মাই তো চিরকাল বেঁচে থাকে না। অনেক ছোট বয়সে একটা মেয়ে,
এত ছোট হওয়ার পরেও ওর মাথায় যে আল্লাহ এত ভালো মেধা দিয়েছে, ও খুব ভালো বোঝে, মানে একদম সব কিছু ভালো বুঝে এবং নিজের মতো করে আমাকে বোঝায়। আলহামদুলিল্লাহ, এরকম করে তখন দিনের রাতগুলো কাটতেছিল, আমি আমার সময়গুলোকে পাস করতেছিলাম। এভাবে সময়গুলো কাটতে কাটতে একদিন হঠাৎ করে তুফার মনটা অনেক খারাপ, ও কান্না করতেছে কেন জানি, মানে ওদের ঘরের পিছনে, মানে আমি ওকে কখনো এরকম কান্নাকাটি করতে দেখি নাই। তো ওই দিন দেখি যে ও কান্নাকাটি করতেছে। তো ওই মেয়েটা তো আমাকে সবসময় খোঁজ খবর নিত, আমার ভালো মন্দর মানে অলওয়েজও খোঁজ খবর নিত। এই জন্য মেয়েটা যখন হঠাৎ করে কান্না করতেছে, আমার মনটাও তখন খারাপ হয়ে গেল। আমি তখন পিছন দিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম যে তুফা, কাঁদতেছো কেন, কিছু হয়েছে? আমাকে বলে, স্যার কিছু হয় নাই, আমার ভাল লাগতেছে না, এই হুজুর আমার ভাল লাগতেছে না। তো আমি কিন্তু ওই পরিবারে একেবারে ওদের সন্তানের মতোই থাকতাম। অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, মসজিদের ইমাম হওয়ার পরে কী করে সভাপতির মেয়ের সাথে এভাবে কথা বলে। তো আমার বিষয়টা ছিল এরকম যে আমি ওদের বাড়িতে সবসময়, মানে আমি লুঙ্গি পরেও ঘুরতাম বা যেমনি পরে এমনি ঘুরতাম, কারণ আমি আমার ঘরের মতোই ঘরটাকে মনে করতাম। পরে যখন জিজ্ঞেস করলাম যে কী হয়েছে আমার কাছে বলো, তখন তার মাধ্যমে জানতে পারি ওই তাদের স্কুলেরই নাকি কোনো এক স্টুডেন্টের সাথে, তার ক্লাসমেটে এক ছেলের সাথেও সম্পর্ক হয়, এবং সম্পর্ক হওয়ার পরে এই ছেলেটা তার সাথে শারীরিক সম্পর্কও করে, এবং সেই সম্পর্কটা করার পরে ওকে বিয়ের প্রলোভন দেখায়, বিয়ে করবে, বাট এখন ওকে বিয়ে করে না। তো ও তো অনেক ছোটো, মাত্র ক্লাস 10-এ পড়ে, ক্লাস 10-এ মানুষ তো অনেক বড় হয় না। তো আমি তখন বললাম যে তুমি সবেমাত্র ক্লাস 10-এ পড়ো, আর তুমি যাকে ভালোবাসো সেও মাত্র ক্লাস 10-এ পড়ে, তো ক্লাস 10-এ পড়ে একটা মানুষ কীভাবে তোমাকে বিয়ে করবে? তো এটা তো আসলে হতে পারে না, এই ছেলে তো তোমাকে এখন বিয়ে করবে না, এবং যেটা তোমরা করে ফেলেছো এটা তো চরম অন্যায় করেছো, এটা তো ভালো করেনি। এটার জন্য আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে দায় দিতে হবে, তুমি তওবা করো এবং এই পথ থেকে ফিরে আসো। এইভাবে আমি তাকে বুঝাই, এবং বুঝিয়ে শুনিয়ে আলহামদুলিল্লাহ আমি তাকে ওই পথ থেকে ফিরিয়ে আনতে পারি। ও আর ওই ছেলের কথা মনেও করে না, বা ওই ছেলের সাথে তার মানে কোনো রকমের কোনো কিছু হয় না, মানে ভুলে যায়। এরকম করতে করতে একটা সময় তুফা তখন এসএসসি পরীক্ষা দেয়। ও পড়াশোনায় মোটামুটি ভালোই ছিল, কিন্তু জানি না এরপরও কেন জানি এসএসসিতে একটা সাবজেক্টে ফেল করে, একটা সাবজেক্ট এসএসসিতে ফেল করে, এবং ফেল করার পরে ওর পরিবার তখন ওকে বিয়ে দিয়ে দিবে, বিভিন্ন জায়গায় ছেলে খোঁজে ওকে বিয়ে দিয়ে দিবে, এবং বিয়ে দেওয়ার জন্য ওর বাবা ডিরেক্টলি অনেককেই বলে যে ভালো কোনো পাত্র পাইলে আপনারা বললেন, আমি আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দিব। তো তুফা একদিন হঠাৎ করে আমাকে ডাইকা বলতেছে যে হুজুর, আপনি তো আমাদের বাড়িতে অনেক দিন ধরে আছেন, এবং আপনি তো আমার আব্বাকে খুব ভালো বুঝেন, আমি আপনার কাছে একটা অনুরোধ করবো, আপনি কি রাখবেন? আমি তখন বললাম, বলো কী অনুরোধ? আমাকে বলে, আপনি কি আমার আব্বাকে বলবেন যে আমি এখন বিয়ে করব না, এটা আমাকে বলতেছে। আমি তখন বললাম, তোমার লাইফে একটা রিলেশন ছিল, ওইটাও ব্রেকআপ হলো, এবং এরপরে তুমি পড়াশোনা করতে গিয়ে অনেকগুলো সাবজেক্টে ফেল করলা এসএসসি পরীক্ষাতে, তো এই সময় তোমার আব্বু তোমাকে বিয়ে দিতে চায়, তো বিয়ে দেওয়াটা তো অপরাধের কিছু নয়, তোমাকে বিয়ে দিয়ে দেবে, তুমি তোমার স্বামীর কাছে থাকবা। আর এজ একজন মুসলিম মসজিদের ইমাম হিসাবে আমি মনে করি মেয়েদের প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে তাকে বিয়ে দিয়ে দেওয়া উচিত, তো তোমাকে এখন বিয়ে দিয়ে দেওয়াটাই উচিত, এটা নিয়ে অবহেলা করাটা বা অপেক্ষা করাটা ঠিক হবে না। ও তখন আমাকে বলতেছিল যে হুজুর, আমি পৃথিবীতে একটা মানুষ ছাড়া অন্য কাউকে কখনোই বিয়ে করতে পারবো না, আর আমি যে মানুষটাকে বিয়ে করতে চাই আমার বাবা কখনো সেই মানুষটার কাছে আমাকে বিয়ে দেবে না, সুতরাং আমি বিয়ে করতে চাই না, আপনি আমার আব্বাকে একটু বুঝিয়ে বলেন। আমি তখন মনে করলাম যে তুফা ওই যে ছেলেটাকে পছন্দ করে, যে ছেলের সাথে রিলেশন হয়েছে এবং সম্পর্ক হয়েছে, এই ছেলেটা ওকে বিয়ে করে নাই, বিয়ের প্রলোভন দেখিয়েছে, ও সম্ভবত ওই ছেলেটার কথাটাই বলে। ওর মুখে এই কথাটা শুনে আমি তখন প্রচণ্ড রকম রেগে গেলাম। রেগে গিয়ে বললাম যে তুফা, আমি তোমাকে এতভাবে বুঝিয়েছি, এত সুন্দর করে বুঝিয়েছি, এত আদর করে বুঝিয়েছি যে ওই ছেলেটাকে ভুলে যাও, এবং ওই ছেলে তোমার সাথে প্রতারণা করেছে, তুমি তাকে নিয়ে স্বপ্ন দেখো না। এত করে বোঝানোর পরেও তুমি পুনরায় আবার ওই ছেলের কথাই আমার কাছে বলছো। আমার তো মনটা সত্যি অনেক খারাপ হয়ে যাচ্ছে ওই ছেলের কথা শুনে। তুফা তখন আমার মুখের দিকে তাকিয়ে বলতেছে, হুজুর আমি ওই ছেলের কথা বলতেছি না, এবং ওই ছেলের কথা আমার মনেও নেই, আমি অন্য একজনের কথা বলতেছি। আমি তখন জিজ্ঞেস করলাম যে অন্য একজন, এই অন্য একজনটাই কে? ও তখন আমার দিকে তাকিয়ে দেখে বলে যে আমি আপনার কথাই বলতেছি। আমি তখন বললাম, আমার কথা মানে? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না, আমার কথা কি? পরে আমাকে বলে, আমি আপনার কথাই বলতেছি, আমার আপনাকে অনেক ভালো লাগে, এবং আমি জীবনে যদি কখনো বিয়ে করি আমি আপনাকেই করব, অন্য কাউকে বিয়ে করব না। এই কথা বলে তখন ঘরের দিকে ঢুকে যায়। তো জন্মের পর থেকেই কখনো এরকম করে কেউ কখনো আমাকে বলে নাই। ও যখন ঘরে ঢুকে যায় তখন আমি মসজিদে আসি, এসে 2 রাকাত নফল নামাজ পড়ি, এবং পরে আমি তখন মসজিদের কোনায় বসে চিন্তা করতেছি আমি একটা মসজিদের ইমাম, গ্রামের 10 জন আমাকে জানে, শোনে, বুঝে আমাকে মানে। আমি শুক্রবারে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে শাহাদাত আঙ্গুল তুলে সবার কাছে দ্বীনের প্রচার করি। তো এমন একটা মানুষ আমি, তো আমার যদি এরকম একটা ঘটনা ঘটে তাহলে সমাজের মানুষ আমি নিয়ে কী চিন্তা করবে? সবাই তো আমাকে নিয়ে ছিচি করবে, আমাকে কেউ কখনো ভালো নজরে দেখবে না।
এই বিষয়টা আমার কাছে তখন মনে হলো। হওয়ার পরে আমি আর তুফার সাথে খুব একটা পড়ি না। এমন করতে করতে একটা পর্যায়ে হঠাৎ করে ওর বাবা ওর একটা বিয়ে ঠিক করে ফেলে, এবং বিয়ে ঠিক করে ফেলার পরে একদিন রাতের বেলা আমি তখন ওদের ওখানে থাকিও না। এই ঘটনার পরে আমি তখন ওদের বাড়ি ছেড়ে মসজিদের একটা রুম নিয়েছি, এবং মসজিদে যে ইমাম সাহেবের রুমটা বরাদ্দ আছে আমি তখন ওই রুমেই থাকতাম। পরে হলো কি, একদিন ও চলে আসছে, মানে রাতের বেলায় অনেক রাতে, যখন ওর বিয়ের কথাবার্তা মোটামুটি প্রায় ফাইনালের পথে। ওর বাবা একটা ছেলে দেখছিল ওকে বিয়ে দিয়ে দেবে, ওই জায়গায় খুব মানে ফাইনালি কথা হয়ে গেছে। তো ও এসে আমার ঘরের দরজা এসে খুব জোরে জোরে মানে দরজা ধাক্কাচ্ছে রাতের বেলা, অনেক রাতে। তো আমি তখন দরজা খুললাম পরে দেখি যে ও কান্না করতেছে দাঁড়ায় দাঁড়ায়। আমি তখন বললাম যে তুফা, এত রাতে তুমি এখানে কেন? পরে আমাকে বলে আমার আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, আমাকে কিন্তু বিয়ে দিয়ে দেবে। তো আমি কিন্তু আপনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না, আমি কিন্তু মরে যাব, এবং আমি কিন্তু সত্যি আত্মহত্যা করবো। আর আমি যদি আত্মহত্যা করি আমার আত্মহত্যার জন্য আপনিই দায়ী হবেন। মানে ওর কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগলো, এবং এগুলো বলেও তখন চলে গেছে, দাঁড়াই থাকে নাই। আমি তখন দরজাটা লাগিয়ে ভিতরে বসে চিন্তা করতেছি এখন কি করব। মানে আমার তো আর কিছু করার নাই। এখন আমি ওর বাবার কাছেও বা বলবো কি? আর এই মেয়েটা তো উঠতি বয়সে একটা মেয়ে, মাত্র বড় হচ্ছে। ঠিক এই সময় যদি ও নিজের একটা অ্যাক্সিডেন্ট করে ফেলে, নিজের একটা ক্ষতি করে ফেলে, অ্যান্ড তাহলে তো আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার জন্য একটা মেয়ের জীবন এভাবে নষ্ট হয়ে যাবে, একটা মেয়ে এভাবে মরে যাবে, এটা তো কখনোই মেনে নেওয়ার মতো না। আমি তখন ভাবলাম কি করা যায়, মানে কি করলে আমাকে এই পথ থেকে ফিরিয়ে আনতে পারবো এবং ও ভালো হয়ে যাবে। পরে শেষে সকাল হলো, ফজরের নামাজ পড়লাম। ফজরের নামাজ পড়ার পরে আমি তখন আমাদের মসজিদের যে সভাপতি মানে তুফার আব্বা, ওনার সাথে বসলাম। আমি কিন্তু অনেকে আব্বু করে ডাকতাম, মানে এমনিই ডাকতাম, আমার ভালো লাগতো, যেহেতু আমি এতিম ছিলাম। উনি নিজে আমাকে বলছে যে আপনি আমাকে চাইলে আব্বু করে ডাকতে পারেন। তো উনিকে আব্বু করে ডাকি, ওনার সাথে কথা বলি। তা আমাকে বলে কী হয়েছে? আমি বললাম আব্বু, আপনি কি তুফার বিয়ে ঠিক করেছেন কোনো জায়গায়? বলে হ্যাঁ, একটা জায়গার ভিতরে কথাবার্তা চলতেছে, এবং মোটামুটি প্রায় ফাইনালের মতোই, ওখানে তুফাকে বিয়ে দেবো। তা আমি তখন বললাম আপনি যে জায়গায় তুফাকে বিয়ে দেবেন, আপনি কি তুফার সাথে কথা বলেছেন, এবং ও এই জায়গায় বিয়ে করতে চায় কি না এটাকে আপনি জিজ্ঞেস করেছিলেন? পরে আমাকে বললে মেয়ে মানুষ, ও তো ছোটো মানুষ, ও তো পড়াশোনার প্রতি অতটা ভালো না, এবং করে দুষ্টুমি, বিয়ে দিয়ে দেওয়াটাই ভালো হবে, আপনি কি বলেন? পরে আমি বললাম ঠিকই আছে, আপনার কথা মতো ইসলামে বৈধতা আছে যে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে মেয়েদেরকে বিয়ে দেওয়া উচিত যত তাড়াতাড়ি সম্ভব। তো সেই ক্ষেত্রে বিয়ে দেওয়াটাই ভালো। বাট আমার প্রশ্ন হচ্ছে, আপনি তো জোর করে ওকে বিয়ে দিতে পারেন না, এবং জোর করে ওকে বিয়ে দিবেন এটা ভালোও দেখায় না। তিনি তখন আমাকে বলে মানে জোর করে বিয়ে দিচ্ছি মানে? আমি তখন বললাম আপনি তো জোর করে বিয়ে দিচ্ছেন, আপনি ওর সম্বন্ধে ওর সাথে কথাবার্তা বলেন নাই, এবং ও এই বিয়েতে রাজি আছে কি না সেটা জিজ্ঞেস না করে আপনি ওর অমতে ওকে বিয়ে দেওয়াটা ঠিক হবে না, এটা কখনোই ইসলাম স্বীকৃতি দেয় না। পরে আমাকে বলে মানি? আমি বললাম যে আপনি ওকে জিজ্ঞেস করেন। পরে আমাকে বলে তাইলে আপনি আজকে 8টার দিকে 8:30টার দিকে একটু আমার বাড়িতে আসেন, আপনি সব বসেন, বসলে আমরা যখন কথা বলবো, দুজন মিলে কথা বলবো। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। তো 8টার দিকে ওদের বাড়িতে আমি গেলাম। পরে ওর বাবা তখন ওর বাবার রুমে মানে ইয়াকে ডাকছে, তুফাকে ডাকছে, যে তুই এই তো রুমে তোর সাথে কথা আছে। যথারীতি তুফা যখন রুমে আসলো, ওর বাবা তখন ওকে জিজ্ঞেস করলো যে দেখ আমি তো তোর জন্য ছেলে ঠিক করছি, এবং বিয়ের কথাবার্তাও মোটামুটি ফাইনালের পক্ষে, এবং তুই কি বলিস? এরকম করে জিজ্ঞেস করে। তুফা তখন নিচের দিকে তাকায় থাকে, কোনো কিছু বলে না। ওর বাবা বারবার ওকে জিজ্ঞেস করে যে আমি ছেলে দেখছি, ছেলে দেখতে শুনতে ভালো, এবং এই ছেলের কাছে তোকে বিয়ে দেবো, তোর কোনো আপত্তি আছে কি না? ও তখন 2বার জিজ্ঞেস করার পরে ওর বাবার মুখের দিকে তাকিয়ে বলতেছে আব্বা, তুমি যে ছেলেকে বিয়ে করছো, বা যাদের কাছে তুমি আমাকে বিয়ে দিবা, এদের কাউকে আমি বিয়ে করব না। আমি যদি জীবনে বিয়ে করি তো একটা মানুষকে বিয়ে করব, এবং অন্য কাউকে করব না। ওর বাবা তখন মনে করছে ওর মনে কোনো রিলেশন আছে, কোনো ছেলের কথা বলতেছে। পরে জিজ্ঞেস করতেছে তুই একটা মানুষকে বিয়ে করবে মানে ওই একটা মানুষকে? ঠিক ওই মুহূর্তে তুফা আমার দিকে আঙ্গুল তুলে বলে যে আমি বিয়ে করলে একমাত্র হুজুরকেই বিয়ে করব, অন্য কাউকে বিয়ে করব না। মানে আমার তখন গলাটা পুরো শুকিয়ে গেছে যে আল্লাহ এইটা কি, যেটা আমি কখনো স্বপ্নও চিন্তা করতে পারিনি। ওর বাবার সামনে মানে ডিরেক্টলি আমার দিকে আঙ্গুল তুলে এরকম করে বলতেছে। ওর বাবা তখন আমার মুখের দিকে তাকিয়ে আছে, মানে আমাকে কিন্তু কিছু বলতে পারতেছে না, শুধু আমাকে এটা জিজ্ঞেস করলো যে হুজুর তুফা এটা কী বললো, তুফা এই কথাটা কী বললো। আমি তখন বললাম যে দেখেন আমি তো আসলে জানি না তুফা এটা কী বলছে, এবং এটা সে কতটুকু ভেবে চিন্তে বলেছে সেটাও আমি জানি না। পরে আমাকে বলে আমি তো আপনাকে খুব ভালো মনে করছিলাম, কিন্তু আপনি যে এত খারাপ এটা তো আমি জানতাম না। তো এই কথা বলি তুফার বাবা তখন ওখান থেকে উঠে আমাদের মসজিদে যে সেক্রেটারি আছে এবং কেশিয়ার আছে তাদের সাথে কথাবার্তা বলে, এবং কথাবার্তা বলে আমাকে মাগরিবের মধ্যেই তারা জানিয়ে দেওয়া হয়েছে আমি এখান থেকে চলে যাওয়ার জন্য, মানে আমার চাকরি শেষ। তো মানে আমি আর কি করবো এখন, একটা মানুষের একটা ইমামের যদি চাকরি চলে যায়, তাকে যদি তার সভাপতি কর্তৃপক্ষরা বিদায় করে দেয়, তাহলে তো তার পক্ষে আর করার কিছুই থাকে না। আমি তখন একদম চুপ হয়ে গেলাম, বললো যে আপনি চলে যান, আমাদের মসজিদে আমরা আপনাকে রাখবো না। তো এটা চাকরিটা চলে গেলাম পর আমি তখন আমার যে মাদ্রাসায় যে পড়তাম না হেফজতে,
ওইখানে একটা ছেলের সাথে আমার পরিচয় আছে। আমি তখন ওর বাসায় চলে গেছি, ওর বাড়িতে গেছি। মানে ও ইমামতি করে, তো ও একটা মসজিদে ইমামতি করে। তা ওইখানে যাওয়ার পরে ও আমারে বলে, একটা কাজ কর, আমার মসজিদটা তো অনেক বড়, এখানে একটা মাদ্রাসা আছে, তুই মসজিদের মাদ্রাসাটার মধ্যে পড়, এটা আমাকে বলতেছে। তা আমি তখন বললাম যে মসজিদের যে মাদ্রাসা আছে ওইটার মধ্যে পড়বো? বললাম হ্যাঁ। ও আমাকে বলে হ্যাঁ। তো আমার তখন আমার ফোনে একটা মানে আমার কাছে একটা মোবাইল ফোন ছিল, ওইটা অ্যান্ড্রয়েড সিস্টেমে। তো ওই ফোনের ভিতরে তুফার একটা ছবি ছিল খুব সুন্দর। তো আমি তখন এই ছবিটা অয়েল পেপার দিয়ে রাখছিলাম আর কি, অয়েল পেপারে দিয়ে রাখছি। তো আমার বন্ধুর যে মসজিদে ইমামতি করতো, ওই মসজিদে সকালে যে বাচ্চাগুলোকে মাদ্রাসায় পড়ানো লাগতো, আমি তখন ওই বাচ্চাগুলোকে পড়াইতাম। এবার বাচ্চাগুলোকে পড়াইতাম। তো পড়াইতে গিয়ে একদিন হঠাৎ করে আমি একটা বাড়িতে গেছি ওইখানে বাচ্চা পড়ানোর জন্য। তো ওইটা হচ্ছে ইতালিয়ান একটা ফ্যামিলি আর কি, ওদের সবাই ইতালি থাকে। তো ওইখানে বাচ্চা পড়াইতেছে দেখে ওই পরিবারের একটা ছেলে, ও ইতালি থাকে, ওই আমাকে বলছে, হুজুর আপনার ফোনটা একটু দেন তো, এটা আমাকে বলো। আমি তখন ফোনটা দিলাম, সম্ভবত সে কাউকে কল টল দেবে এরকম। তো ফোন নিয়ে সেই সম্ভবত তুফার ছবিটা দেখছে মানে ওয়েল পেপারে, দেখে আমাকে বলো, হুজুর কিছু মনে করবেন না, আপনি তো মুখে দাড়ি এবং দেখতে মনে হয় খুবই দিনদার একজন মানুষ, আপনার বাচ্চাদেরকে পড়ান, দিনের আলোচনা করেন, সব কিছুই ভালো, কিন্তু আপনি যে নিজে প্রেম করেন এটা কি ঠিক? তো এবং আপনার ফোনে কেন কুমারী মেয়ের ছবি, এটা মানে এটা আমাকে বললো। তো সত্যিকার অর্থে আমি কিন্তু ওই সময় তুফাকে বিয়ে করি নাই, যেহেতু বিয়ে করি নাই, তো ওইরকম অবিবাহিত একটা মেয়ের ছবি প্রোফাইল পিকে দিয়ে রাখা, এটা আসলে ইসলাম খুব ভালোভাবে দেখে না, এটা আসলে ঠিক না, আমি জানি। পরে আমি বললাম যে ভাই আপনি আমার সাথে রাগ করেন না, আমি ওকে খুব পছন্দ করি এবং আমি মেয়েটাকে বিয়ে করতে চাই, তার নিয়ে আমার একটা ঘটনা আছে, এইটুকুনি বললাম। তো এটা বলে আমি তখন বাচ্চা পড়াইলাম, মানে ওনার ভাতিজি না কি জানি হয় তারা পড়াইলাম, পরে আমি তখন আসছি। তো দুপুরবেলা তিনি আমার জন্য খাবার নিয়ে আসছে ওই বাড়ি থেকে, যে বাড়িতে আমি বাচ্চা পড়াই, আমার জন্য আর আমার বন্ধুর জন্য, ইমামের জন্য, দুজনের জন্য খাবার নিয়ে আসছে। খাবার খাইছি, খাওয়ার পরে এই লোকটা আমাকে বলতেছে যে হুজুর আপনার সাথে আমার একটু কথা আছে, আপনি মাগরিবের পর আমাদের বাড়িতে আসেন। যে লোকটা তুফার ছবি দেখেছিল মোবাইলে তিনি। তো মাগরিবের পরে আমি তখন গেলাম, পরে উনি তখন ওদের বাড়ির পিছনে আমাকে ডাইকা নিয়েছে, নিয়ে ওখানে বসছে, বসে আমাকে বলতেছে, হুজুর আমি আপনার সম্বন্ধে যতটুকু খোঁজখবর নিয়েছিলাম, আপনার কিন্তু বাবা মা কেউ নেই, আপনি এতিম। আমি বললাম যে হ্যাঁ আসলেই ঠিক, আমার আব্বু আম্মু কেউ নেই, আমি এতিম। পরে আমাকে বলতেছে, আপনি কি একটা কথা বলবো, আপনি কি রাগ করবেন? আমি বললাম না, বলেন না। পরে আমাকে বলে, আপনি যে মেয়েটার ছবিটা আপনার প্রোফাইলে দিয়ে রাখছেন, এই মেয়েটাকে আপনি বিয়ে করছেন? আমি বললাম না, আমি বিয়ে করি নাই। তো আমাকে বলতেছে, আপনি আমাকে তখন বলছিলেন যে একটা ঘটনা আছে, মানে ঘটনাটাকে আমাকে একটু বলেন তো। উনি আমাকে এটা বলতেছে। আমি তখন বললাম যে দেখেন আমি তো মসজিদের একরকম ইমামতিই করি, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নিজেদের এই কথাগুলো পাবলিকের কাছে বলা ঠিক না, আমি এটা বলতে চাই না। তো তিনি আমাকে খুব রিকোয়েস্ট করে যে হুজুর আপনার কাছে অনুরোধ, আপনি একটু বলেন, আপনি যদি একটু বলেন আমি খুব শুনো, আমার ভালো লাগবে। মানে খুবভাবে আমাকে রিকোয়েস্ট করে। যখন এতভাবে রিকোয়েস্ট করে আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে বলি। তো তুফার সাথে আমার রিলেশনের পুরো ব্যাপারটা আমি তখন তাকে জানাইছিলাম যে এই ঘটনা। পরে তিনি আমাকে বলো, ওই মেয়েটার কি বিয়ে হয়ে গেছে, আপনি কি একটু খোঁজখবর নিতে পারেন? আমি বললাম না, বিয়ে হয় না, গত পরশুদিন আমাকে কল দিয়েছে, ও বিয়ে করবে না এরকম, তবে যে কোনো সময় ওর পরিবার ওকে বিয়ে দিয়ে দেবে, ওর বাবা খুব জোর করবে এবং জোর করে হলো ওকে বিয়ে দিয়ে দেবে। তো আমি এটা আসলে মানতে পারবো না। যে তিনি তখন বলে যে আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, মেয়ের ছবিটা আমাকে একটু দেন, এটা বলে। তো তখন আমার ফোন থেকে আমি ওনার ফোনে মেয়ের ছবিটা দিই, ওনার নাম ছিল রনি, ওনার ফোনে ছবিটা দেই। দিলে পরে আমি তখন আবার আমার মাদ্রাসায় যাচ্ছি, বাচ্চা পড়াচ্ছি। তো 2 দিন পরে, এই 2 দিন পর্যন্ত কিন্তু মাঝে মাঝে তুফা আমাকে টেক্সট করতো, মেসেজ আছে, কেমন আছো, ভালো আছো কি না, আমাকে বিয়ের জন্য খুব প্রেশার দিচ্ছে, যে কোনো সময় আমাকে বিয়ে দিয়ে দেবে, এগুলোও বলতো। তো যাই হোক, এমন সময় ওই রনি ছেলেটা 2 দিন পরে আমাকে বলতেছে যে তন্ময় হুজুর একটা কথা বলবো আপনাকে, কথাটা যদি শোনেন তাহলে আপনার জন্য খুব উপকার হবে। আমি তখন বললাম ঠিক আছে বলেন, কি এমন কথা যেটা শুনলে আমার উপকার হবে? তাহলে তো আমি অবশ্যই শুনবো। তো আমাকে বলতেছে যে আপনি এই তুফাকে পেয়ে যাবেন, তবে তুফাকে পাওয়ার জন্য আপনি একটা ছোট্ট কাজ করতে হবে, আপনি যদি এই কাজটা করেন তারপর আপনি তুফাকে পাবেন। এবং এই বিষয়ে আমি আমার ভাবির সাথে কথা বলছেন, এটা উনি বলতেছে। তো আমি তখন বললাম আপনার ভাবির সাথে কী কথা বলছেন? তো তিনি বলেন আমার আব্বা আম্মা দুজনেই তো বিদেশে থাকে, তারা হচ্ছে ইতালিতে থাকে এবং আমার পরিবার পুরোটাই ইতালিতে, আমার ভাইয়ের বউটা শুধু বাংলাদেশে থাকে, আমার ভাই ইতালিতে থাকে। তা আমি যেহেতু আসছি, আমি আপনার জন্য একটি উপকার করতে চাই এবং আপনি যদি এই উপকারটা মানে আমার এই উপকারটা গ্রহণ করেন তাহলে আমার ভালো লাগবে। আমি তখন বললাম যে কী এমন উপকার আপনি আমাকে নিজে সাইদা করতে চান, আমাকে বলেন। পরে বলো, হুজুর আপনার গল্পটা শুনে আমার খুব খারাপ লাগছে, আমি তুফা মেয়েটাকে আপনার করে দিতে চাই। তাই আমি বললাম কীভাবে? উনি বলে তুফারকে তো আপনার কাছে কখনোই বিয়ে দিবে না, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনি যা বললেন বা যতটুকু জানতে পারছি আপনার কাছে বিয়ে দিবে না। তো এই মুহূর্তে আপনি স্টাবলিশড হয়ে তুফাকে বিয়ে করতেও পারবেন না, কারণ এই মেয়েটাকে পরিবার থেকে যেভাবে মানে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে, যে কোনো সময় মেয়েটাকে বিয়ে দিয়ে দেবে, সো আপনি তাকে পাবেনও না। তো আমি বললাম যে হ্যাঁ আমি তাকে পাবো না, বা তাকে পাওয়া আমার পক্ষে কোনো সম্ভাবনা। তো
এখন আপনি আমাকে এগুলো কেন বলতেছেন? পরে আমাকে বলে, আপনি যদি আমার একটা কথা শুনেন আপনি কিন্তু তুফারে পায়ে যাবেন। আমি বললাম যেমন? তিনি বলে, তুফারে আপনার কাছে বিয়ে দেবে না এটা ঠিক আছে, কিন্তু তুফাকে আমার কাছে বিয়ে দেবে। আমি যদি আমার পরিবার থেকে তুফার জন্য বিয়ের প্রস্তাব পাঠাই তাহলে তুফাকে আমার কাছে অবশ্যই বিয়ে দেবে। আর আমার কাছে যদি তুফাকে বিয়ে দেয়, বিয়ে দিলে পরে আমি আপনাকে ওয়াদা করলাম যে তুফাকে আমি আপনার কাছে দিয়ে দিব। এবার আমি আপনাদের ভিসা টিসা সব প্রসেস করে দেবো, আপনি তুফাকে নিয়ে ইতালিতে চলে যাবেন। আপনি মেয়েটাকে বিয়ে করে আনি জাস্ট আমি আমার ঘরে রাখবো এবং তাকে আমি বউ হিসাবে কখনোই ইউজ করব না। আমি এটা আপনার জন্যই রাখবো এবং রাখার পর আমি ইতালির ভিসার ব্যবস্থা করে দিব। আর ওই সময় কিন্তু আমার কাছে পাসপোর্ট ছিল। আমি কি একটা কারণে জানি পাসপোর্ট বানাইছিলাম, আমার মনে নাই, ওই তুফাদের বাড়িতে থাকা অবস্থায়। পরে আমাকে বলতেছে যে আপনি যদি এটা আমাকে দেন, এই কাজটা আপনি করেন, তাহলে দেখেন আপনার জন্য অনেক সুবিধা হবে। আপনার ইতালির ভিসাটা হয়ে যাওয়ার পরে আপনি আপনার বউকে নিয়ে ইতালিতে চলে যাবেন, ওখানে গিয়ে থাকবেন এবং আমি বিয়েটা করে ওকে জাস্ট বাড়ি পর্যন্ত নিয়ে আসবো। উনি আমাকে এই কথাটা বললো। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, ভালো কথা, আমি তাহলে তুফার সাথে রাতের বেলায় কথা বলে আপনাকে জানাবো। পরে রাতের বেলায় তুফার সাথে আমার কথা হলো। আমি তখন বললাম যে তুফা, রনি ভাই তো আমাকে এরকম বলতেছে, এখন এটা করবে কিনা? ও আমাকে বলে, এই লোকটাকে তুমি কতটুকু বিশ্বাস করো? আমি বললাম হ্যাঁ, তিনার বাসা অনেক দিন ধরে আছি, ওনার ভাইয়ের মেয়েরে পড়াই, তো বোনের ভাইয়ের মেয়েরে পড়াই, তো সেক্ষেত্রে উনি খুব ভালো মনের মানুষ। আমার কাছে মনে হয় না যে তিনি খারাপ হবে বা কোনো ক্ষেত্রে আমার সাথে বেইমানি করবে। পরে আমার বলে, আপনি যদি মনে করেন যে ও কোনো বেইমানি করবে না এবং তার উপর যদি বিশ্বাস থেকেই থাকে, তাহলে আমি আপনার উপরে তক্কা করে ওকে বিয়ে করতে রাজি হব, কিন্তু বিয়ের পরে আমি আপনার সাথেই থাকবো, এক রাত ওর সাথে থাকবো না। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, এটাই হবে, তুমি কোনো চিন্তা করো না, তুমি এটাতে রাজি হয়ে যাও, এই বিয়েতে তুমি রাজি হও, আমি ওদের এলাকার মসজিদে ইমামতি করি। পরে আমার বলে ঠিক আছে। তো এখান থেকে ও তখন করলো কি, রনি তখন তার ওই যে ভাবিকে নিয়ে ওদের বাড়িতে গেছে। কেমনে রনি নিজেই সব ঠিক করে ফেলছে। আমি পুরো ঠিকানা দিয়েছি মেয়ের পরিবারের। ঠিকানা দেওয়ার পর রনি নিজেই বিয়ের প্রস্তাব পাঠানোর পর ওর সাথে দেখা করে এবং দেখা করে এঙ্গেজমেন্ট করে বিয়ের দিন তারিখ ঠিক করে আসে ওদের এলাকার 2 জন লোক সহ, তুফাদের বাড়িতে, তুফার বাবার সাথে। তো বিয়ের দিন তারিখ ঠিক করে এঙ্গেজমেন্ট করে ফেলে, এসে আমাকে বলে যে হুজুর এঙ্গেজমেন্ট হয়েছে এবং বিয়ের দিনও ঠিক হয়েছে। আমিও তুফার বাবাকে বলছি যে আমি জাস্ট 2-4 জন মানুষ আনবো, আপনিও 2 থেকে 4 জন মানুষ, এর বেশি না। আমার এখন সময় না, আমি ইতালিতে চলে যাব বিয়েটা করেই, অ্যান্ড বিয়ে করে যাওয়ার পরেই দেন এরপর আমি ওকে ইতালিতে নিয়ে যাব। নিয়ে যাওয়ার আগে আমি বড় করে একটা বিয়ের অনুষ্ঠান করব, বাট আপাতত আমি কোনো অনুষ্ঠান করছি না। এটা রনি ভাইয়ের কথা ছিল। তো আমিও তখন বুঝলাম যে হ্যাঁ, রনি ভাই যেহেতু এভাবে বলছে তাহলে এভাবেই হবে। রনি ভাই এভাবে কথা বলার পরে দেন এরপরে যেটা হইলো সেটা হচ্ছে তাদের বিয়ের দিন তারিখ ঠিক হলো, সব কথাবার্তা হইলো পরে তিনি তখন তুফাকে বিয়ে করে নিয়ে আসে। নিয়ে আসলে পরে উনি আমাকে যেই কথা দিয়েছিল যে বাসর ঘরে উনি আমাকে সহ নিয়ে যাবে, 3 জনে একসাথে বসে গল্প করবো, আড্ডাবাজি করব এবং তিনি তুফার সাথে কোনো রকমের বাসর করবে না, এরকম কথা। বাট তিনি বিয়ের পরে সম্পূর্ণ রকমের পাল্টে গেছে। তুফাকে ঘরে আনার পরে ইনি তখন দরজা লাগিয়ে দেয়। আমি তো একটা মসজিদে আমার বন্ধু ইমামতি করে, আমি সেই মাদ্রাসার একজন শিক্ষক, আমি তো আসলে নোংরামি কোনো কিছু করতে পারি না। এরপরেও আমি রনি ভাইয়ের ঘরের এখানে ওইখানে বিভিন্ন জায়গায় আমি তখন ঘুরি, বাট সারা রাত দরজাটা লাগিয়ে রাখি। আমি প্রচণ্ড রকমের কান্না করি। তো সকালবেলা দরজা খোলার সাথে সাথে আমি তখন ওদের ওখানে যাই, গেলে দেখি যে তুফা শুয়ে আছে খুব খারাপভাবে, ও খুব অসুস্থ, এরকমটা দেখলে বোঝা যায়। তো আমি তো একজন মসজিদের ইমাম বা হুজুর, আমি চাইলেই তো আর ওই বাসর ঘরে ঢুকতে পারি না। তো আমি তখন রনি ভাইয়ের ইশারা দিলে রনি ভাই তখন আসে। তাই আমি বললাম যে ভাই, আপনি তো বললেন রাতের বেলা আমাকে সহ ডাইকা নেবেন, আমরা 3 জনে মিলে আড্ডাবাজি করবো, আপনি দরজা আটকাবেন না, বা আপনি ওকে বিয়ে করছেন ঠিক আছে, কিন্তু আপনার সাথে কোনো রকমের সম্পর্ক করবেন না। বাট আমি তো দেখতেছি ও খুব অসুস্থ, ওর কী হয়েছে? পরে আমাকে বলে, আরে ভাই বিয়ের দিন তো একটু দৌড়দৌড়ি করছিল, এদিক সেদিক ঘুরছিল, যার জন্য একটু শরীর খারাপ, আপনি চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে। তো ঠিক হয়ে গেলে আপনার সাথে কথা বলবে, এটা আমাকে বলে। তা আমি তখন বললাম যে ঠিক আছে, কিন্তু এরই মাঝে ওর বাড়ির পক্ষের মানুষজন চলে আসছে, তুপার ফ্যামিলির মানুষজন। তো ওদের বাড়ির মানুষজন এসে বিয়ে শাদী পরে ওকে নিয়ে তখন ওদের বাড়িতে চলে যাবে, ওকে নিয়ে যাবে, এরপরের দিন রনি গিয়ে ওকে নিয়ে আসবে, এটা হচ্ছে বিয়ের নিয়ম। কিন্তু ওকে যখন নিয়ে যাচ্ছিল একইভাবে রনিও তখন রওনা দিয়ে রনি তার শ্বশুর বাড়িতে চলে যাবে। যদিও বিষয়টা হাস্যকর ছিল সবার কাছে, এরপরেও রনির ঠিকে ওই তুফাদের বাড়ির মেহমানগুলোকে খাওয়ানোর পরে তুফাকে নিয়ে ও তুফাদের বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে আমি আর তুফার সাথে কোনো যোগাযোগই করতে পারি না। আগে তো অ্যাটলিস্ট একটু ফোনে কথা বলতে পারতাম, এখন আর এইভাবে ফোনেও কথা বলতে পারি না। পরে আমি বিষয়টা আমার ইয়েকে জানাই, ওই যে রনির ভাবিকে জানাই যে ম্যাডাম, আমি তো আপনার মেয়েকে পড়াই, তো এরকম ঘটনা, আপনি তো সব কিছুই জানেন। ইনি আগেও জানতো। তিনি আমাকে তখন বলতেছে যে আপনি চিন্তা করবেন না, আমার দেবর অনেক ভালো, ও এতটা খারাপ না, এটা আমাকে বলে। এই কথাটা আমি যেদিন ম্যাডামকে বলছিলাম, রনির বড় বোনকে, রনির ভাবিকে বলছিলাম, সেদিন থেকে আমাকে হঠাৎ করে আমার বন্ধুর মাধ্যমে আমাকে মসজিদ পক্ষ যে কমিটি আছে,
কমিটিরা তখন আমাকে বলে যে আপনি এই মসজিদ ছেড়ে চলে যান, মানে আপনি এই মসজিদ আর বাচ্চা পড়ায়েন, আমাদের একজন ইমামই হবে, আমাদের দুজন ইমাম লাগবে না। তখন আমি বুঝতে পারলাম যে এখান থেকে আমাকে তখন বিদায় করে দিবে, মানে এখানে রাখবে না। অ্যান্ড তখন আমি মোটামুটি শিওর হয়ে যাই যে রনি আমার সাথে বেইমানি করছে। রনি হচ্ছে আমার দুর্বলতার সুযোগ নিয়ে, কারণ তুফা তো কাউকেই বিয়ে করার জন্য রাজি হয় না। ওর বাবা অনেক ভালো ভালো বিয়ের প্রস্তাব আনছিল, খুবই ভালো ভালো বিয়ের প্রস্তাব, বাট তুফা কাউকেই বিয়ে করবে না। এবং ও যদি বিয়ে করে তাহলে একমাত্র আমাকেই বিয়ে করবে, এছাড়া অন্য কোনো ছেলেকে বিয়ে করবে না। যার জন্য ওর বাবা চেষ্টা করে ওকে কোথাও বিয়ে দিতে পারেনি, কিন্তু শুধুমাত্র আমার কথা ও রনিকে বিয়ে করে ফেলে। কারণ আমি বলেছিলাম যে বিয়ে করে আনার পরে তুমি আমার সাথেই থাকবা, রনির সাথে না। এরকম করে আমি আর তুফার সাথে কোনো যোগাযোগ করতে পারি না, টানা প্রায় 14 দিনের মতো কেটে যায়। 14 দিন পরে তুফার সাথে আমার কথা হয়। 14 দিন পরে ও তখন আমার নাম্বারে কল দিয়ে, নতুন একটা সিম দিয়ে কল দিয়ে খুব কান্নাকাটি করে, প্রচণ্ড রকমের কান্নাকাটি করে। ও আমাকে বলে তোমার ওই রনি লোকটাকে বিশ্বাস করা ঠিক হয়নি, ও আসলে মানুষ না, একটা নরপিশাচ। ও আমার সাথে অনেক জোরাচুরি করছে, আমাকে এটা করছে ওইটা করছে, অনেক কিছু বলো, তখন কান্নাকাটি করে। আমি তখন বললাম যে দেখো আসলে আমি তো এই মানুষটাকে অনেক বিশ্বাস করেছিলাম, এবং আমার তো আসলে এই দুনিয়াতে আপন বলতে কেউ নেই। তোমাকে যে আমি বিয়ে করবো, আমার যে বিয়ের প্রস্তাবটা নিয়ে যাবে, ওরকম একটা লোকও তো আমার বেঁচে নেই। তো যার জন্য আমি চিন্তা করলাম যে এই লোকটাকে কাছে পাইলাম, তারা আমার বিশ্বাস হলো, এবং বিশ্বাস হওয়ার জন্য আমি তাকে দিয়ে কাজটা করাইছি। বাট আমি সরি, আমি বুঝতে পারিনি যে সে এত বড় একটা বিয়ে মেনে আমার সাথে করবে। তুফা তখন আমাকে বলতেছে এখন তো অনেক কিছু ওর সাথে আমার হয়ে গেছে, এবং ও আমাকে ছাড়বেও না, ও আমাকে ইতালিতে নিয়ে যাবে। এবং ইতালিতে নিয়ে যাওয়ার জন্য ও তখন আমার ডকুমেন্ট পেপার এগুলো সব কিছু ঠিক করতেছে, আমাকে পাসপোর্ট বানাইতেছে, আমাকে ইতালিতে নিয়ে যাবে। আর ও আমাকে বাসা থেকে বেরোতে দেয় না। আমি খুব কষ্ট করে এই সিমটা আমাদের বাড়ি থেকে লুকিয়ে আনছি, ওর মোবাইলের ভিতরে সিমটা লুকিয়ে তোমার কল দিছি। তা আমি তখন বললাম তাহলে আমি এখন কী করবো? ও আমাকে বলে তুমি চিন্তা করো না, আমি দেখি কী করতে পারি। তোমাকে আমি কল না দিলেও তুমি মনে মনে এটা ভাইবা রাখো যে আমি দিন শেষে তোমার কাছেই যাব। সংসার যদি করতে হয় তো আমি তুফা তোমার সাথেই সংসার করব, অন্য কারোর সাথে না। এইভাবে প্রায় দীর্ঘদিন আমার তুফার সাথে কোনো যোগাযোগ নাই, প্রায় 2 মাসের মতো। তাই আমি ওদের বাড়িতে যাইতেও পারতাম না, ও কখন কোন জায়গায় থাকতো আমি কোনো কিছুই খবর পাইতাম না। কিন্তু 2 মাস পরে আমার বন্ধুর মাধ্যমে, আমার বন্ধু যে ইমামতি করে, আমার বন্ধুর মসজিদে শুক্রবারে মিষ্টি দেওয়া হয় যে রনি নাকি বউ নিয়ে বিদেশ চলে যাবে, মানে ইয়েকে নিয়ে, তুফাকে নিয়ে ইতালিতে চলে যাবে। ওইটা প্রসেস করতেছে, সব কিছু ঠিক করতেছে। তো এরকম খবর আমার বন্ধু তখন আমাকে দেয়। খবরটা শুনতে পাওয়ার পর আমার তখন খুব কষ্ট লাগে, মানে এত কষ্ট লাগে। আমি যে মানুষটাকে এত বিশ্বাস করলাম সে তো আমার সাথে বেইমানি করলো, এবং আমার কাছে মনে হচ্ছে যেন তুফাও এখন আমার সাথে বেইমানি করতেছে। তাই যদি না হবে তাহলে আজকে প্রায় 2টা মাসের মতো কেটে গেল। এই 2টা মাস তুফা কখনো আমার সাথে 1 মিনিট ফোনে কথা বলে নাই। আমি কোথায় আছি, কেমন আছি, আমার কোনো রকমের খোঁজখবরও নেয় নাই। তো ওইভাবে পাল্টে গেছে। তার মানে ওরা যে ইতালিতে যাচ্ছে এটা তুফা ইচ্ছা করে যাচ্ছে, মানে তুফা সহ যাবে, এইটা মানে আমার কাছে মনে হলো। পরে খুব খারাপ লাগতেছে, আমি খুব কান্নাকাটি করতেছি যে আমি এখন কি করব। মানে মনটাকে তো কোনোভাবেই বুঝাইতে পারি না, কোনোভাবেই মনটা বুঝে না, সারাক্ষণই কান্নাকাটি করি। এইভাবে কান্নাকাটি করতে করতে একটা পর্যায়ে মানে তুফা আমাকে হঠাৎ করে বলতেছে একদিন ফোন দিয়ে যে তুমি কোথায়, আমাকে এটা বলে। আমি বললাম যে আমি তো আসি এই জায়গায় বাড়িতে। তো আমাকে বলে দেখো আমার ভিসা টিসা সব প্রসেস করে ফেলতেছে, জোর করে আমাকে পাসপোর্টও করাই ফেলছে, আমি কিন্তু কিছু একটা করে ফেলবো। তো আমি বললাম তা আগেও তো তোমাকে তোমার পরিবার আটকে রেখে এগুলো করছে, এখন এগুলো করতেছে, এখন তুমি কি করবা? ও আমাকে বলে আমার পরিবার থেকে আমি পালানোর সুযোগ পাই নাই, আমাকে ওরকম করে সুযোগ দেওয়া হয় না, আমাকে 24 ঘন্টা চোখে চোখে রাখছে। বাট আমি কিন্তু এখান থেকে ইচ্ছা করলে পালাইতে পারবো, তুমি কি, আমি যদি পালাই যে তুমি আমাকে নিয়ে যাবা? আমি বললাম ওমা এটা তুমি কী ধরনের কথা বললা, নিয়ে যাবো মানে? আমি তোমাকে ভালোবাসি, অবশ্যই তোমাকে নিয়ে যাব, তুমি চলে আসো, আমি তোমাকে নিয়ে যাবো, আমি তোমাকে এখানে রাখবো না। ও তখন আমাকে বলে ঠিক আছে তুমি যদি আমাকে নিয়ে যাও তাহলে আমি রাতের মধ্যে বেরিয়ে যাব, তুমি অমুক জায়গায় আইসো, আমাকে এটা বলে। তো যে জায়গার ঠিকানা আমাকে দেয় আমি তখন সে জায়গায় যাই, এবং সেই জায়গায় গেলে পরে ও তখন রাতের বেলা আসার কথা, কিন্তু ওনারা কল দিয়ে ও আসে না। বাট হঠাৎ করে ওখানে ওদের এলাকার, মানে ওই এলাকার অনেকগুলো মানুষ আমাকে ধরে ফেলে, এবং ধরে ফেলার পর আমাকে তখন এমন পিটায় আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমাকে খুবভাবে অসুস্থ করে, এমন মারে যে আমাকে হসপিটালে পর্যন্ত ভর্তি করা লাগে। 1 দিন 2 দিন না, আমি প্রায় টানা 10 দিনের মতো হসপিটালে ছিলাম। আমার বিভিন্ন শরীরের হাড্ডি ভেঙে ফেলে এবং মারাত্মকভাবে আমাকে ওখানে মারার পরে ওই সময় আমার সৎমা তখন বিষয়টা জানতে পারে, এবং জানতে পারার পর আমার সৎমায়ের তখন একটু মায়া লাগে, তিনি তখন আমাকে ওনার বাড়িতে নিয়ে যায়, মানে আমার বাবার বাড়িতে। তিনি আমাকে বলে দিয়েছে আমার বাবার কোনো সয় সম্পত্তি তিনি আমাকে 1 তোলা পরিমাণও দেবে না, এবং আমি যাতে অন্য কোথাও বাড়ি বানায় থাকে ওনার বাড়িতে না আসুন, আমাকে সেটাও বলে দিয়েছে। তো যাই হোক, এবার যেটা হলো সেটা হচ্ছে আমি জায়গা খুঁজতেছি, ওইখানে থাকা অবস্থায় আমার সৎমা আমাকে নিয়ে বাড়িতে তখন রাখছে। তো বাড়িতে থাকতেছি, তুফার সাথে আমার কোনো যোগাযোগ নাই। হসপিটাল থেকে বাড়িতে যাওয়ার মানে আমি আমার বন্ধুর সাথে যোগাযোগ করি, বাট আমার বন্ধু কোনো ইনফরমেশান দিতে পারে না। ও আমাকে বলে দেখ আমি তো ওদের বাড়িতে যাইও না,
এবং ওদের বাড়ি মসজিদ থেকে অনেক দূরে, ওই বাড়িতে আমার যাওয়া হয় না। তো আমি কোনো খোঁজখবর তোমাকে ওভাবে দিতে পারবো না, এখন তারা কী করে না করে বা কী প্ল্যানিং। কিন্তু ভাই 2 মাস পরে আমি তুফান নাম্বারটা সবসময় বন্ধ পাইতাম। ও তো আমাকে বলে যে নাম্বারটা বন্ধ থাকবে, আমি আমার হাজব্যান্ডের মোবাইলে সিমটা ঢুকে তারপর হয়তো তোমাকে কল করতে পারি বা তোমার সাথে কথা বলবো, বাট সিম ঢুকে এভাবে হবে না, কারণ আমার হাজব্যান্ড সবসময় আমাকে চোখে চোখে রাখে। ও আমাকে এটা বলছে। কিন্তু ভাই 2 মাস পরে আমি সুস্থ হওয়ার পরে যখন ওদের এলাকাতে ইনকোয়ারি করতে শুরু করি, খোঁজখবর নিতে শুরু করি, তখন আমি হঠাৎ করে জানতে পারি যে তুফান নাকি ওই রনির সাথে ইতালিতে চলে গেছে, এবং এটা অনেক দিন আগে। তো এটা জানতে পারার পরে তখন চিন্তা করলাম যে কী রে, তাইলে কি তুফানের সাথে বেইমানি করলো? ওকে তো আসলে জোর করে নিয়ে যাওয়া হয়নি, তাহলে কি করলো, কেন চলে গেল? তো ওই সময় আমার কাছে কোনো ইমো নাই বা বিদেশে কল দেওয়ার মতো ওইরকম কোনো মাধ্যম নাই। আমি যেই মসজিদে আগে ইমামতি করতাম, মানে তুফার বাবার ওই মসজিদে, ওই বাবার মসজিদে বর্তমান যে হুজুরটা আসছে, ইমাম সাহেবটা আসছে, ওই ইমাম সাহেবের সাথে আমি তখন যোগাযোগ করি ইমাম সাহেবকে বলি যে যেমনি পারেন তুফার মোবাইলে অবশ্যই ওর বাবার, মানে এই তুফার বাবার মোবাইলে অবশ্যই তুফার নাম্বারটা আছে, এবং আপনি যদি পারেন আমাকে নাম্বারটা একটু নিয়ে দেন, আমার খুব উপকার হবে। এইভাবে কান্নাকাটি করলে পরে ওই তখন আমাকে কী করে তুফার মোবাইল হোয়াটসঅ্যাপ একটা নাম্বার ছিল, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইতালিয়ান নাম্বার, ওই নাম্বারটা তখন আমাকে দেয় যে এটা তুফার বাবার মোবাইলের থেকে নেয়, ও মোবাইলে হোয়াটসঅ্যাপে ঢুকে, তিনি কীভাবে নেয় এটা আমি জানি না, বাট সে আমাকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়। আদৌ কি এটা সে তুফার বাবার মোবাইল থেকে নিয়েছে নাকি অন্য কোনোভাবে পাইছে আমি জানি না। দেন আমাকে তখন নাম্বারটা দিল, বললো যে আপনি এই নাম্বারে যোগাযোগ করেন এবং এই নাম্বারটা তুফাই ইউজ করে। তো নাম্বারটা দেওয়ার পর আমি তখন ওই নাম্বারে আজকে এতগুলো মাস পরে হোয়াটসঅ্যাপে হাই লিখলাম, লেখার পর আমাকে লিখলো হিলো, মানে আমি হাইটা লেখার সাথে সাথে হেলো লিখছে, মানে সাথে সাথে মনে যেন মোবাইলটা হাতে ছিল। তাই আমি লিখলাম যে তুফা কেমন আছো? ও লিখছে ভালো, আপনি কে? আমি তখন লিখলাম যে আমি তন্ময়। এই তন্ময় লেখাটার সাথে সাথে আমাকে তখন হোয়াটসঅ্যাপে কল দিছে, সাথে সাথে আমি রিসিভ করছি। খুব কান্না করতেছে, প্রচণ্ড রকমের কান্না করতেছে যে তোমার কি হয়েছে, তুমি কোথায় হারাই গেছো, আমি তোমার নাম্বার খুঁজে পাই নাই, তোমার সাথে যোগাযোগ করতে পারি নাই। এই রনি আমাকে জোর করে, রনির ভাবিসহ আসছে, আমার ওই যে মেয়ের বাচ্চার, মানে যেই ভাবির বাচ্চাকে আমি পড়াইতাম, ওই ভাবিসহ নাকি ইতালিতে চলে গেছে, এবং ওই ভাবিটা সহ। পরে ও খুব কান্নাকাটি করে, কারণ বলে আমি কী করবো, আমার কাছে কোনো পাসপোর্টও নাই, ও আমার কাছে পাসপোর্টও দেয় না, সব লুকিয়ে রাখছে, বাট আমাকে রাতে রাতে খুব কষ্ট দিচ্ছে, আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না যে আমি কী করবো। তো আমি ভাবলাম যে বাংলাদেশে থাকতে যে মানুষটাকে আমি আমার করতে পারি নাই, এখন তো ইতালির মতো একটা দেশে চলে গেছে, ওইখান থেকে আমি তাকে কীভাবে কী করবো। বাট আমার কাছে একটা বিষয় মনে হচ্ছে যে কোনো কিছুর বিনিময় হোক তুফাকে আমার পাওয়াই লাগবে, আমি তুফাকে না পাইলে বাঁচবো না। আমি খুব কান্নাকাটি করি এবং অনেক মানুষের কাছে যাই, ইতালিতে কোনো একটা মানুষ থাকে এটা জানতে পারলেই আমি সেই মানুষটার সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করি। এমন করতে করতে একদিন হঠাৎ করে আমি এরপরও একটা মসজিদে চাকরি করি, এটা আমার তৃতীয় মসজিদ, মানে তৃতীয় মসজিদে ইমামতি চাকরি করি, এবং ওই ইমামতি করতে গিয়ে ওখানকার একজন ইতালিয়ান নাগরিকের সাথে আমার ওখানে সম্পর্ক হয়। নাগরিক বলতে ইতালিয়ান পাসপোর্ট ছিল ওনার, তিনি ওই মসজিদের একজন মুসল্লি ছিল, দিনদার ভাই ছিল, নামাজ পড়তো। ওই ভাইটাকে আমি তখন বিষয়টা কিছুটা জানাই, মানে তিনি আমার সাথে মোটামুটি ফ্রি হয়, যেহেতু আমি মসজিদের একজন ইমাম ছিলাম, সো চাইলেই কিন্তু এইভাবে সচরাচর সবার সাথে সব কথা শেয়ার করতে পারতাম না বা বলতে পারতাম না। তো তিনি যখন মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার সাথে ভালো একটা সম্পর্ক, দেন আমি তখন তারে বললাম যে দেখেন এমন এমন ঘটনা, এবং এটার কোনো প্রতিকার আছে কিনা, বা কোনোভাবে আমি আমার ভালোবাসার মানুষ আমার বউকে পাইতে পারি কিনা। তিনি তখন আমাকে একটা লোকের নাম্বার দিল, আমাকে বলে আপনার বউকে বলবেন যে এই লোকটার সাথে যেন যোগাযোগ করে তিনি একটা উপায় দিতে পারবে। আমাকে ইতালিয়ান একটা নাম্বার এই লোকটা দিলে পর আমি তখন তুফার হোয়াটসঅ্যাপে এটা মেসেজ করে দিই যে দেখো এই নাম্বারটায় তুমি যোগাযোগ করতে পারো কিনা দেখো। ওই নাম্বারের সাথে তুফা তখন যোগাযোগ করে আমাকে বলে যে আমি যেতে পারবো, কোনো সমস্যা নেই, বাট তুমি ঢাকাতে আসো অথবা তুমি সিলেট এয়ারপোর্টে থাকো, আমি ওইখানে আসবো, এটা আমাকে বললো। আমি তখন বললাম যে ঠিক আছে, তাহলে তুমি কবে আসবা? সে একটা দিন তারিখ আমাকে বললো, 10 দিন পরে সে চলে আসবে। ওই কথা তার সাথে আমার হলো, এবং ঠিকই 10 দিন পরে যেই ফ্লাইটেও আসার কথা, একই ফ্লাইটেও তখন ইতালি থেকে বাংলাদেশে চলে আসে, এবং বাংলাদেশে এসে ও আমাকে জড়ায় ধরেই পাসপোর্টটা ছিঁড়ে ফেলে। ওর কাছে যে পাসপোর্টটা ছিল, যেটাতে ইতালিয়ান ভিসাটা ছিল, ওই পাসপোর্টটা তখন ছিঁড়ে ফেলে আমাকে জড়ায় ধরে খুব কান্নাকাটি করে যে আমার, মানে আমি ওই বদনামসের সংসার করতে চাই না, ও আমাকে জোর করে নিয়ে গেছে এবং জোর করে আমার সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক করছে, আমি ওর সাথে থাকতে চাই না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথেই থাকবো। তো যাই হোক, আমি ওরা আমার বাসায় নিয়ে গেলাম, আমি যে বাসায় থাকতাম ওখানে নিয়ে গেলাম, এবং নিয়ে গিয়ে কোনো লেট করলাম, আমি তো ওই সময় আবারও নতুন করে বিয়ে করলাম এবং হুজুর ডেকে যতটুকু কলমা কাবিন করা দরকার কলমা কাবিন করে সুন্দর করে আমাকে বিয়ে করে কিনে সংসার করতে শুরু করি।
তো দেখা যায় ওই সময় আমার ওই যে চাকরিটা আমি লাস্ট যে চাকরিটা করতাম ওই চাকরিটা আমার চলে গেছে। চলে যাওয়ার কারণ হচ্ছে যে তুফা বাংলাদেশে আসছে, আমি ওর বাসায় যাচ্ছি, ওকে টেক কেয়ার করতেছি, আমি ঠিকমতো মসজিদে থাকতে পারি না। আর একটা জিনিস খেয়াল রাখবেন, বাংলাদেশে একমাত্র চাকরি মসজিদের চাকরি, যাদেরকে ইমাম বলে, বেতন খুব কম হয় কিন্তু এদের মালিক পুরো গ্রামবাসী। যে গ্রামের আমি একজন ইমাম, সেই গ্রামের ছোট বাচ্চা পর্যন্ত আমাকে ধমক দিয়ে কথা বলে, এবং রাস্তার মানুষরাও বলে যে আমাদের টাকায় আমরা টাকা দিই বলে আপনাকে বেতন দেওয়া হচ্ছে। তো আমাদের সাথে ভদ্রভাবে কথা বলেন। মানে একটা গ্রামে যদি 600 লোক থাকে বা 700 লোক থাকে কিংবা 1000-1500 যতই না লোক থাকে, ওই 1000-1500 লোকই কিন্তু আমার বস। মানে সবাইকে আমার বস মেনে তারপরে মসজিদে ইমামতি করা লাগে। যাই হোক, আমি তখন ইমামতি করতেছি, তো ওইখান থেকে এরকম করে দৌড়াদৌড়ি করার কারণে আমার চাকরিটা চলে গেছে। তা আমি ওই সময় প্ল্যান করতেছি যে আমি যেহেতু তুফাকে নিয়ে থাকবো, এবং তুফা তো মোটামুটি মানে বুঝদার একটা মেয়ে, ওকে নিয়ে যখন থাকবো, এখন ও কিন্তু ওর পরিবারের সাথেও সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে দিছে। মানে কীভাবে জানেন, ওর পরিবারের সাথে ওর কোনো যোগাযোগ নাই, এবং হাজব্যান্ডের কাছ থেকে ওই লোকটা, ইতালিয়ান ওই লোকটা তাকে হেল্প করছে, ওর ভিসা টিসা পাসপোর্ট টাসপোর্ট থেকে সব কিছুতে হেল্প করার কারণে অনেক ঝামেলা করে তুফা তখন বাংলাদেশে চলে আসে। যাই হোক, এবার আমরা সিলেট শহরের দিকে যাই। সিলেট শহরে গিয়ে ওইখানে তখন থাকতেছি, তো একটা ঘর বাড়ি করে ওইখানে থাকতেছি। বাট আমি আর মসজিদে ইমামতি করবো না। প্রথম কারণ হচ্ছে, ইমামতি করে আমি যে পরিমাণের বেতন পাই, ওই বেতন দিয়ে আমি তুফাকে ভালো করে রাখতে পারবো না। এবং দেখা যায় আমি যদি একটা হোটেলেও চাকরি করি, আমি মাস শেষে 14-15 হাজার টাকা ইনকাম করতে পারবো, কিন্তু আমি যদি ইমামতি করি তো আমি বেতন পাই 5,000-6,000, এর উপরে কোনো বেতন নাই। তো 500,000 টাকা দিয়ে তো নিজেই চলতে পারবো না, আমি তুফাকে খাওয়াবো কি, তুফাকে কীভাবে রাখবো? এই কথা পরিকল্পনা করে আমি চিন্তা করলাম যে এমন কোনো কাজ আছে কিনা যে কাজটা করলে পরিশেষে আমার এই কাজটা, মানে যে কাজটা শিখলে পরিশেষে আমার ওই কাজটা কাজে আসবে। এই চিন্তা ভাবনাটা করার পরে আমি তখন এই ভাবনাটাই ভেবে একটা হোটেলের বাবরসিতে চাকরি নিই। কারণ আমার কথা হচ্ছে, বাবরসির কাজটা যদি আমি একবার শিখতে পারি তাহলে বাবরসিদের বেতন অনেক ভালো হয়, মানে হোটেলে যে বাবরচিগুলো থাকে তাদের বেতনটা অনেক ভালো হয়। এই চিন্তা ভাবনাটা করে আমি তখন বাবরচির চাকরিটা নিই, এবং আমি তখন ওইখানে কাজ শিখে একজন হেল্পার হিসেবে কাজ করি সিলেটে একটা রেস্টুরেন্টে। আর এরই মাঝে আমি খবর পাই যে রনি ছিল, যাকে রেখে তুফা ইতালি থেকে চলে আসছে, ওই রনি বাংলাদেশে আসছে এবং এসে তুফাকে খুঁজতেছে। তুফাকে এখানে সেখানে বিভিন্ন জায়গায় খুঁজতেছে যে ওকে পাইলে নিয়ে যাবে, ও আইনেরও আশ্রয় নিচ্ছে, বিভিন্ন জায়গায় খুঁজতেছে। তা আমি তখন তুফাকে লুকায় রেখেই দেন আমি তখন ওই হোটেলে চাকরি করি। এইভাবে অনেক দিন ধরে কাজ করতেছি। আমি মোটামুটি প্রায় ভালোই কাজটা সব শিখে গেছি, ভালোই কাজ টাজ করতে পারি, সব কিছুই ঠিক আছে। তো এইভাবে কাজ টাজ করতে করতে একদিন হচ্ছে গিয়ে, মানে এটা প্রায় আরও 3-4 মাসের মতো হয়ে গেছে। এই 3-4 মাস কিন্তু রনি কিন্তু কন্টিনিউয়াসলি তুফাকে খুঁজতেছে, মানে সিলেটের বিভিন্ন জায়গায় এখানে ওইখানে ওরে খুঁজতেছে। রনি যে খুঁজতেছে খবরগুলো কিন্তু আমার কাছে আসতেছে। তার কারণ হচ্ছে, আমার বন্ধু তো ওই মসজিদে ইমামতি করতো, ও আমাকে সব নিউজগুলো দিত যে রনি বাংলাদেশে আসছে, সে খুঁজতেছে, তারপর এরকম পরিবাররা খুঁজতেছে, সেই খবরগুলো আমাকে দিত। যাই হোক, একটা পর্যায়ে আমি তখন করলাম কি, এই তুফাকে নিয়ে তখন আমি 3-4 মাস কাটে, দেন আমি তখন হোটেলে চাকরি করি। এবং একদিন আমি মানে একটা কিছু ফ্রাই করতেছি, কি ফ্রাই করতেছি আমার এটা সঠিক মনে নেই, বাট ফ্রাই করার সময় কড়াইটা এভাবে উপরে নিয়ে কড়াইটাকে ঝাঁকি মারতে হবে। কড়াইটা মোটামুটি বড়ই ছিল। আমি তখন এক পাশে ধরে যখন কড়াইটাকে এভাবে করে ঝাঁকি মারতেছিলাম, ঝাঁকি মারার সময় তখন হঠাৎ করে কড়াইয়ের যে গরম তেলটা ছিল, ওই তেলটা তখন ছিটকে আমার বুকের মধ্যে পড়ে। আমার শুধু এতটুকুই মনে আছে যে তেলটা ছিটকে আমার বুকের মধ্যে পড়ছে, এইটুকুই আমার মনে আছে, আর কিছু আমার মনে নেই। তো আমি তখনই মানে সে জায়গায় আমি তখন সেন্সলেস হয়ে পড়ি, অজ্ঞান হয়ে যাই, মানে জ্ঞানটা হারিয়ে ফেলি। জ্ঞান হারানোর পরে আমাকে যখন জ্ঞান ফিরে, আমি তখন দেখি যে আমি মানে ইয়াতে আছি, হসপিটালে আছি। আমার বুকটা পুরোপুরিভাবে প্লাস্টার করা, একদম সম্পূর্ণ প্লাস্টার করা। আমি মুখটা লড়াইতে পারতেছি না, বাট দেখতেছি যে তুফা বসে আছে, এমন অবস্থা। তো আমার জ্ঞান ফেরার পরে তুফা তখন আসছে, আমার পাশে বসছে, এবং ও বলতেছে যে আমার পুরো বুক নাকি জ্বলে গেছে, এবং পেট থেকে বুকে যেই জায়গায় তেলগুলো পড়ছে প্রত্যেকটা জায়গা পুরো একদম অঙ্গার হয়ে গেছে। এমন এই তেলগুলো খুবই গরম ছিল। আর আমি একটু ভালো স্বাস্থ্যবান ছিলাম, তো একটু মোটা ছিলাম, এবং এই কারণে নাকি এবং আমি ডলাও মারছিলাম, যার জন্য এরকম হয়ে গেছে। পরে আমাকে বলতেছে, তুমি চিন্তা করো না, ঠিক হয়ে যাবে, আমি দেখি কি করা যায়, এটা আমাকে বলে। তো ওর যে পরিচিত মানুষগুলো ছিল তাদের কাছ থেকে ও ফোন দিয়ে এমনি কিছু টাকা পয়সা আনে, এনে আমাকে মোটামুটি একটু সুস্থ করে। আমি তখন মোটামুটি একটু ভালো হই। ভালো হওয়ার পরে দেন আমি তখন বাড়িতে আসি, মানে আসি, বাসায় আবারও আসি। ওই সময় কিন্তু আমাদের কাছে খুব অভাব, মানে কোনো টাকা পয়সা নাই। আমি যে কাজ করতাম আমার কাজও বন্ধ, মানে কোনো দিক থেকে কোনো কিছু নেই। এবং তুফাও তখন এদিক সেদিক ঘোরাফেরা করে আমাকে কিছু টাকা এনে দিত। এমন করতে করতে যে মেয়েটা কোনোদিন প্লেট টান দিয়ে ভাত খায় নাই, ইতালির মতো একটা দেশে গিয়ে সে আমার জন্য থাকে না, চলে আসছে, ওই মানুষটা শেষ পর্যন্ত সিলেটের
একটা মানে শপে চাকরি নেয়, মানে শপ বলতে এই যে কাপড় চোপড় বিক্রি করে এরকম একটা শপিং মার্কেটেও চাকরি নেয়। তো আমি ওকে মানা করি যে প্রয়োজনে এটা তুমি করো না, বাট ও তারপরে ওই শপিং মার্কেটে চাকরি নেয়। তো শপিং মার্কেটে চাকরিটা নেওয়ার পরেই ওই মার্কেটে চাকরিটা করা অবস্থায় হঠাৎ করে রনি একদিন ওরা নাকি পেয়ে যায়। মানে আমি জানতে পারি যে ওকে নাকি রেস্টুরেন্ট থেকে মানে জোরাজুরি করে নিয়ে গেছে শপিং মার্কেট থেকে। বিয়ের কাবিন দেখাইছে যে ওকে বিয়ে করছে, বাসা থেকে রাগ করে চলে আসছে, কাবিন দেখে ওকে নিয়ে গেছে। এই কথা আমি জানতে পারি যে শপিং মার্কেটে চাকরি করতে ওখান থেকে নিয়ে গেছে, আমার কাছে খবর আসে। তো খবর আসতে পরে তখন পর্যন্ত কিন্তু ভাই আমার বুকটা কিন্তু জ্বলা অবস্থায় আছে। আমার তখনও প্রতিদিন মানে মলম দেওয়া লাগতো, ওষুধ খাওয়া লাগতো, মানে প্রত্যেক দিন আমার সমস্যাগুলো থাকতো। পরে সেই জায়গা থেকে ওকে নিয়ে গেছে। আমি তখন আমার বন্ধুরে বললাম যে বন্ধু দেখি এই ঘটনা। তো আমাকে তখন ওই এলাকার একটা মানে মোটামুটি প্রভাবশালী একটা লোকের নাম্বার দিল। রনি ওকে জোর করে ওই বাড়ি নিয়ে গেছে, ওদের বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি তখন ওই লোকটাকে কল দিলাম, ওদের গ্রামের যিনি সর্দার বা বড় মাপের লোক ছিল তারে কল দিয়ে বললাম যে এমন এমন ঘটনা, ও তো ইতালিতে গেছে, ইতালি থেকে চলে আসছে, আসার পর আমাকে বিয়ে করছে, আমি ওর সাথে সংসার করতেছি, তো এখন আবার ওকে এইভাবে নিয়ে চলে গেছে জোর করে, এটা তো ঠিক না। উনি আমাকে বলে তো আপনি তাইলে আসেন, কবে আসবেন? তো আমি আমার বন্ধুরে বললাম বন্ধু আমি গেলে যদি আমার গায়ে হাত তোলে আমাকে মারে, বলে না তোর গায়ে হাত তুলতে পারবে না, মারতে পারবে না, তোর যে লোকের নাম্বার দিয়েছি ওই লোকের বাড়িতে যা, বাড়িতে গিয়ে ওই লোককে নিয়ে তুই রনির বাড়িতে আয়। এবং তুফা এখন রনিদের বাড়িতেই আছে। আর তুফার পরিবার কিন্তু সম্পূর্ণ রনির পক্ষে, মানে রনি যেটা বলে সেটাই। যাই হোক আমি তখন ওইখানে গেলাম, যে ডেট আমাকে দিল ওই ডেটে আমি তখন ওইখানে গেছি। তো তিনি আবার তিনার সাথে 3-4 জন লোক নিয়ে রনির বাড়িতে গেছে। যাওয়ার পর একটা বৈঠকের মতো বসছে, আমার বন্ধুসহ ওইখানে উপস্থিত ছিল, এবং উপস্থিত ছিল তুফার বাবা। তিনি আমাকে খুব গালাগালি করছে, এত যে খারাপ ব্যবহার করছে আমার সাথে আমি বলে বোঝাতে পারবো না। মানে তিনার মুখ থেকে যা আসছে উনি আমাকে তাই বলছে, আমি কিচ্ছু বলি নাই। উনি যা যা পারছে আমাকে তাই থেকে বলছে, আমি সব কথাগুলো হজম করছি, সহ্য করছি, ওনার সব কথাগুলো আমি শুনলাম। তো যাই হোক এরপরে তো সেখানে ভিতরে তখন তুফাকে জিজ্ঞেস করলো যে তুমি কি চাও, তুমি তো ইতালিতে গেছিলা, ওখান থেকে তুমি ভালোবাসা তন্ময়ের ভালোবাসা চলে আসছো, বা তন্ময় তোমার যাই হোক চলে আসছো, এখন তুমি ওখানে ওর সাথে বিয়েও হয়েছে, কিন্তু তুমি তো রনিকে ছাড়ো নাই, রনির সাথে ছাড়াছাড়ি না হয়ে তুমি ওর বিয়ে করছো, তো এটা কি, তুমি কিভাবে থাকতে চাও? তখন সে ডিরেক্টলি বলে যে আমি রনিকেও বিয়ে করছি শুধুমাত্র তন্ময়ের কারণে। মানে সত্যটা সে বলে যে রনি এরকম বলছিল যে বিয়ে পর আমাকে ছেড়ে দেবে, কিন্তু ছাড়ে নাই, বরং তন্ময়কে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে। পরে ও যখন 10 জনের সামনে এটা বলে, তো মেম্বার তখন ওকে জিজ্ঞেস করে তাহলে তুমি কার সংসার করবা, তন্ময় নাকি রনির? পরে বলে আমি তন্ময় সংসার করবো, আমি ওকে ভালোবাসি, আমি ওর সংসার করব। এবং তখন কথাবার্তা হলো যে ঠিক আছে কাবিনের যে টাকাটা সেটা রনি দিবে। তোর এখন ও বলতেছে, তুফা বলতেছে তোর কাবিনের টাকা লাগবে না। ও বলছে আমার কাবিনের টাকা লাগবে না, আমি কাবিনের টাকা দিয়ে কী করবো? আমি আমার হাজব্যান্ডের কাছে চলে যাব, আমি রনির কাছে চলে যাবো, আমি তন্ময়ের কাছে চলে যাবো, আমি ওর সাথেই থাকবো। এই কথা বলার পরে গ্রামের 10 জন তখন যেভাবে করা যায় এভাবেই আমাকে তুফার সাথে আবার মিলে দেয়। কিন্তু তুফাকে বলে দেয় যে শোনো, তুমি কিন্তু ভুলেও এই পরিবারে আসতে পারবে না, মানে তুমি কিন্তু ভুলেও রনির কাছে আসতে পারবে না, এবং রনির সাথে কোনো যোগাযোগ রাখতে পারবে না। আর তুফার বাবা মাও একইভাবে তুফাকে বলে দেয় যে তুই আমাদের কাছে তেজ্য মেয়ে, আমরা কখনো, তুই যদি মরেও যাস তোর কবরে আমরা কখনো মাটিও দিতে যাব না। এবং তিনি 10 জনের সামনে বলে দেয় যে এই মেয়েটা তার তেজ্য, এবং তেজ্য মেয়ে উনি এটা সবার সামনে বলে দিয়ে তুফাকে একরকম উনি একদম তেজ্যই করে দেয়। তো যাই হোক এক পৃথিবী কষ্ট নিয়ে আমরা তখন আবারও রনির বাড়ি থেকে তখন আমরা আবারও সিলেটে আসি। সিলেটে আসার পরে তো আমি তখন জিন্দা বাজার বলে একটা বাজার আছে, ওই বাজারে আমি তখন কাজ করতাম। পরে ঘোরাফেরা করার পর আমি তখন আরেকটা চাকরি পাই এরকম হোটেলে, আমি তখন হোটেলে কাজ জানতাম, আরেকটা চাকরি পাই। তো আমি তখন ওই হোটেলে চাকরিটা করি, আলহামদুলিল্লাহ ভালো করেই সময়গুলো তখন কাটতেছে। তো হোটেলে চাকরি করতে করতে বাড়িতে আসলে পরে ওই সময় কিন্তু আমাদের অত একটা অভাব নাই, মানে একটা যেরকম অভাব ছিল না, একটা সময় খুব কষ্টে থাকতাম, দুঃখে থাকতাম, বাট এরকম অভাব কিন্তু না, এখন কিন্তু মোটামুটি সুখে আছি, শান্তিতে আছি। এরকম নিয়ে সময়গুলো সবসময় আমার কাছে মন খারাপ করে বলতো যে ওর অনেক ইচ্ছা, মানে আমি একদিন বাইক চালাবো, আমার বাইকের পিছনে বসবো, মানে আমার একটা মোটর সাইকেল কেনার ওর খুব ইচ্ছা যে আমাকে একটা মোটর সাইকেল কিনে দেবে। তো এরকম করে ও সবসময় আমাকে মানে বলতো আর কি যে তুমি যদি একটা মোটর সাইকেল কিনতা তাহলে খুব ভালো হইতো। তো যেই বেতনে চাকরি করি ওই বেতনের মোটর সাইকেল তো কখনোই কিনতে পারবো না, এটা তো এই স্বপ্ন দেখে লাভ নাই। দেখা যায় মাস শেষে বেতন পাইলে আমরা দুজনে খাওয়ার খরচের পরে আমাদের 10 টাকা আর পকেটে থাকে না, তো সেই জায়গা থেকে মোটর সাইকেল কিনবো কীভাবে, এটা তো কোনো অবস্থায় সম্ভব না। তো আমাকে বলে সমস্যা নেই, আমরা এক সময় আমরা কিছু টাকা হবে, তো আমরা তখন মোটর সাইকেল কিনতে পারবো, এগুলো আমাকে বলে। তো এমন করতে করতে ওর একটা মামা আর কি, মানে তুফার একটা মামা হচ্ছে সৌদি আরবে থাকতো, তো তিনি তখন বাংলাদেশে আসলে পরে তো তুফার সাথে দেখা করার জন্য চায়।
তো তুফা ওনাকে বাসায় নিয়ে আসে, আমাকে দুপুরবেলা বলে যে মামা বাসায় আসবে, তুমি বাসায় চলে আসো। তা আমিও দুপুরবেলায় বাসায় যাই, গেলে পরে ওর মামার সাথে তখন কথাবার্তা হয়। ওর মামা ওরা 40,000 টাকা দেয়, মানে এটাও নিতে চায় না, একরকম জোর করে ওকে 40,000 টাকা দেয়। তো 40,000 টাকা দিল, তখন এই 40,000 টাকাটা রেখে আমাকে বলে যে 40,000 টাকা তো আছে, সাথে আরও কিছু টাকা তুমি ম্যানেজ করো, করে আমরা একটা মোটরসাইকেল কিনবো। তো ভাই গরিবের স্বপ্ন আর কি। তো 40,000 টাকা ওর কাছে থাকে, তো আমিও তখন মানে ওই রেস্টুরেন্টে চাকরি করি মোটামুটি কিছু টাকা জমাই, এবং 2 মাস টাকা জমানোর পর আমাদের 60,000 টাকা হয়। এই 60,000 টাকাও একজনের কাছ থেকে 5,000 টাকা হাওলাত করার 15,000 টাকা আমাদের জমানো। তো 60,000 টাকা হওয়ার পরে ওই সময় ডিসকভার 100cc বলে একটা হুন্ডা ছিল, ডিসকভার 100cc ওই হুন্ডাটা তখন আমি কিনি, মানে ইয়ের সাথে এই তুফাস আমাকে হুন্ডাটা কিনে দেয়, ওই হুন্ডাটা আমি তখন কিনি। তো ওই কেনার পর আমি তখন বাইক চালাইতে পারতাম, মানে আমি হুন্ডা চালাইতে পারতাম না, কখনো চালাই নাই। তো আস্তে 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 এখানে সেখানে গিয়ে আমি তখন চালানি শিখি। মানে ওর অনেক ইচ্ছা যে আমার বাইকের পিছনে বসবে, আমার বাইকের পিছনে বসে একদিন সিলেটে ঘুরবে, কারণ ও তো মডার্ন ছিল, মানে চলাফেরা খুবই মডার্ন স্টাইলের ছিল, বাট আমি খুব এতটা মডার্ন ছিলাম না। তো এরকম করে সময়গুলো কাটতে কাটতে একবার যে আমাকে বলে তুমি একদিন ছুটি নাও, মানে 2-3 দিন ছুটি নাও, আমরা একদিন দূরে কোথাও ঘুরতে যাব। তা আমি বললাম যে দূরে কোথায় যাব? আমাকে বলে লাইক আমরা জাফলংয়ের দিকে যাব, ওই দিকে ঘুরতে যাব, এটা আমাকে বলে। আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি ছুটি নেব। তো 3 দিনের জন্য আমি আমার মালিকের কাছ থেকে ছুটি নিলাম, যদিও আমাদের এখানে ছুটিটা আসলে অ্যাভেলেবেল হয় না, মানে ছুটি দিতে চায় না কোনো মানে ছাড়াও। তো আমি ওই দিন ছুটি নিলাম, নেওয়ার পরে দেন আমি তখন ওরে বললাম যে ঠিক আছে চলো আমরা তখন ঘুরতে যাই। ও তখন ওই দিন খুব সাজুগুজু করছে, অনেক রেডি হয়েছে, তো ওর মতো করে ও তখন আমরা দুজনে মিলে তখন রওনা দিলাম যে আমরা ঘুরতে যাব। তো আমার বাইকের পিছনে বসছে, আমি কিন্তু ওই সময় অতটা পাকা যে বাইক একদম ভালো চালাইতে পারি তাও কিন্তু না, তো মোটামুটি চালাচ্ছিলাম। এরকম করে যেতে যেতে কতটুকু গেছে ওইটা ঠিক খেয়াল নাই, বাট একটা পাহাড় থেকে নামতেছিলাম। তো ওই জায়গা থেকে নামার সময় দেখা যায় কি ওনাটা যে পড়ছে ওনাটা অনেক লম্বা ছিল, মানে যে ওনাটা পড়ছে ওনাটা অনেক লম্বা ছিল। তো এক পাশ হচ্ছে ওর পিছনে লাগানো ছিল, অন্য পাশও আরেক পাশে ছিল, ওই পাশ থেকে চাকার সাথে ওর ওনাটা পেঁচিয়ে যায়, এবং পেঁচিয়ে গেলে আমি যখন বাইকটা নিয়ে নিচে থেকে নামতে থাকবো তখন এটা চিৎকার দেয়, মানে আমাকে ধরে থাকে, চিৎকার পরে তখন ওখান থেকে ছিটকে পড়ে যায়। এবং পড়লে ওর মাথায় কিন্তু হেলমেট থাকে না, এমন নয় যে ওড়না কিন্তু পেঁচায় গেছে, তাও কিন্তু না, ওড়না কিন্তু ওর শরীর থেকে সরে গেছে, কিন্তু পড়ার পর ওর মাথাটা একটা আঘাত খাইছে রাস্তার সাথে, কারণ এটা তো নিচু জায়গা ছিল, এক পাশে ওই পড়লে পরে মাথাটার মধ্যে পাহাড়ি জায়গা, তো মাথার মধ্যে আঘাত খায়। তো সে জায়গায় আঘাত খাওয়ার পরে ও তখন জায়গায় মানে ওরকম করে মানে একটা চিৎকার দেয়, পুরো একটা চিৎকার দেয়। আমি তখন বাইকটাকে সামনের দিকে নিয়ে বাইকটাকে ফালাই দিয়া আমি যখন দৌড়ে ওর কাছে আসি, দৌড়ে ওর কাছে আসার পরেই জাস্ট ভাই মাথাটা একটু ফাটছে, অন্য কোথাও কিন্তু কোনো আঘাত নাই, কোনো কিছু নাই। বাট সেখান থেকে তখন দৌড়াদৌড়ি করে সবাই মিলে ধরে পাশে হসপিটাল থাকে, হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নিলে পরে হসপিটালে নেওয়ার সাথে সাথে তখন যে ডিউটিতে ডাক্তার ছিল, ডাক্তার বলে সে নাকি মারা গেছে। মানে আমি এটা শোনার পরে বিশ্বাসও করতে পারতেছি না যে ও মারা গেছে, মানে মারাও কিভাবে যাবে, মানে বাইক থেকে পড়লো মাত্র, পড়ার পরেও মাথায় আঘাত খাইছে, এবং মাথায় আঘাত খাওয়ার সাথে সাথে কি একটা মানুষ মারা যেতে পারে? মানে আমি জাস্ট বিশ্বাস করতে পারতেছিলাম না যে ও মারা গেছে। আমি ডাক্তারকে তখন বারবার বলতেছিলাম যে আপনার মনে হয় মানে দেখার কোনো ভুল আছে, বা আপনার মনে হয় মানে শরীরটা বুঝতে পারতেছেন, আপনি বুঝেন ও তো মাত্র বাইক থেকে পড়ছে, বাইক থেকে একটা মানুষ পড়লে তো এভাবে মরে যেতে পারে না। তখন তিনি বলে যে আপনারা বড় হসপিটাল নিয়ে যান, সদরে নিয়ে যান, ওখানে গিয়ে দেখেন। তো বাইকটা ওই জায়গায় পড়েছিল, আমি ওইখান থেকে একটা মানে গাড়ি ঠিক করে ওই জায়গা থেকে আমি তখন সিলেট ওসমানী মেডিকেলে আনি, এবং সিলেট ওসমানী মেডিকেলে আনলে ওই ওসমানী মেডিকেলের ডাক্তার একই কথা বলে যে ওর মাথায় নাকি আঘাত খাইছে, মানে পড়ছে ঠিক আছে, বাট ওর মাথাটায় আঘাতের কারণে ওর মজকে আঘাত খায়, মাথার মজকে, এবং সে জায়গায় আঘাত খেয়েও মারা যায়। মানে বুঝতে পারতেছিলাম না যে এটা কীভাবে সম্ভব, তো এইভাবে মৃত্যু তো কখনো মেনে নেওয়া যায় না। তো মানে কাঁদবো না কী করবো বুঝতে পারি না, মানে আসলে কান্না তো আসবে তখন যখন আমি বুঝতে পারবো যে ও মারা গেছে। মানে আমি এটা মানে এখনও বুঝতেই পারি যে ও মারা গেছে, মানে এইটা কোন ধরনের কথা। ওর বাপ মাকে খবর দেওয়া হয়, মানে ওর বাপ মা তখন আসে, যে ওরাও তখন আসে হসপিটালে, আসার পরে মারা গেছে। তো কিছু তো করার নাই, ও তখন লাশ নিয়ে যায় ওর বাবা মা, এবং আমিও পিছনে যাই। ওরা কিন্তু আমার কোনো ক্ষতি করে নাই, এমন হয় না যে আমার ক্ষতি করছে বা এরকম কিছু একটা। ওদের বাড়িতে যখন আমরা যাই, লাশটা যখন নিয়ে যায়, এটা এর পরের দিন হয়ে যায়। তো শীতকাল ছিল, প্রচণ্ড শীত ছিল, শীতের মধ্যে সকালবেলা। তো ওদের বাড়িতে গেলে পরে লাশ মাটি দিবে, দাফন কাফনের ব্যবস্থা করতেছে। বাট আমার কাছে তখনও মনে হয় না যে ও মারা গেছে। একটা মানুষ মারা গেলে হয় না যে আমি বুঝতে পারি, কিন্তু আমি মনে করি যে না, এটা হতেই পারে না, ও যে আমাকে ছেড়ে চলে যাবে, আমি কখনো বিশ্বাসই করতে পারি না, এটা কখনো আমার কল্পনার মধ্যেও না।
তো এরকম করতে করতে প্রায় বিকেল করে ওকে মাটি দিয়ে দিবে, ওরা সব ব্যবস্থা করে ফেলছে, বিকেলে মাটি দাফন কাফন করে দিছে। তো আমি কিন্তু তখনও কান্না করতেছি না, ওকে যে মাটি দিয়ে দিতেছে আমি তখনও কান্না করতেছি না। বাট আমার কাছে তখনও মনে হয় যে ও বেঁচে আছে, ও মরে যায় নাই, এরকমটাই। তো ঘরে আসার পরে জাস্ট একতরফা আমি তখন বালিশের সাথে হেলান দিয়ে শুয়ে আছে ওদের ঘরে, তুফাদের ঘরে। তো হেলান দিয়ে শুয়ে থাকা অবস্থায়, মানে হেলান দিয়ে শুয়ে থাকা অবস্থায় আমি স্বপ্নে দেখতেছি যে ও কোত্থেকে জানে আসছে, মানে কি একটা পরে আসছে, লাল একটা কাপড়। ওইটা আমার এসে বলতেছে কাপড়টা খোলো, তো কাপড়টা খোলো, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসতেছে, আমার কাপড়টা খোলো। তো আমি তখন বললাম যে কী বলো, কাপড় খুলবো কেন, তুমি কাপড় পরছো ভালো। তো আমাকে বলে না, আমার কাপড়টা খুলে দাও, আমি নিঃশ্বাসটা নিতে পারতেছি না, আর আমি তো মরি নাই, তুমি আমাকে এখানে শোয়াই রাখছো কেন, আমাকে বাইরে রাখছো কেন, আমাকে নিয়ে যাও। তো এরকম আমি কিন্তু শুয়ে আছি এমন করে এক কাত হয়ে। তো এরকম করে ও বারবার বলতেছে আমি তো মরি নাই, আমি তো এখানে শুয়ে আছি, তুমি আমাকে নিয়ে যাচ্ছ না কেন, আমার কাপড়টা খুলো, আমাকে নিয়ে যাও, এরকম করেও বলে। এরকম করে বলতে বলতে হঠাৎ করে ভাই আমার চোখটা ছুটে যায়, এবং চোখটা ছুটে গেলে পরে তখন আমি চিন্তা করতেছি যে ও তো আসলে মরে নাই। মানে আমি যে স্বপ্নটা দেখেছি আমার কাছে মনে হয় আমার সামনে এসে কথাগুলো বলছে। ভাই ওর সাথে সংসার করেছি তো ওর গায়ের ঘ্রাণটা এখন আমার নাকের কাছে আছে, মানে আমি ওর গায়ের মানে শরীরে যে একটা ঘ্রাণ আছে না, ওই ঘ্রাণটা আমি বুঝতে পারি। আমি তখন ওই ঘ্রাণটা পাচ্ছিলাম যে ও আমার আশেপাশেই আছে। তো ওই জায়গা থেকে আমি তখন ওখান থেকে উঠছি, রাত কয়টা বাজে না বাজে জানি না। অ্যান্ড উঠার পরে ওই যে লাশ মাটি দিয়ে আসার পরে যেই কোদালগুলো ছিল, খুন্তি ছিল বা যা ছিল, আমি তখন কোদালটা হাতে নিয়েছি। হাতে নিয়ে আমি তখন মোবাইলের আলো দিয়ে দিয়ে ওই কবরস্থানে চলে গেছি। তো রাতের বেলা যাওয়ার পরে মাত্র তো মাটি দিয়ে গেছে বিকালবেলা, আমি তখন কবরটা খুঁড়তে শুরু করি। অ্যান্ড কবরটা খুঁড়ি, আমার ওইটুকুনি মনে আছে আমি কবরটা খুঁড়ি, কবরটা পরিপূর্ণভাবে খোলার পরে আমি তখন ভিতরে ঢুকে ওর জাস্ট যে মুখটা ছিল, মানে ওর মুখের অংশটা আমি শুধুমাত্র খুলি, যাই উপরে যে অংশটা ছিল মানে লাশের উপর যে বাঁধা অংশটা, ওই জায়গাটা খুলি, অতটুকুই আমার মনে আছে। এরপর থেকে আমার কিছু মনে নেই, এটুকুই মনে আছে আমি খুলি। এবং এরপর থেকে আমার জীবন থেকে প্রায় 4 থেকে 5 বৎসরের মতো কেটে যায়। বাট ওই 4-5 বৎসরে আমার কি হয় না হয় আমার কোনো কিছুই মনে নাই, মানে আমার কোনো মেমোরিও নাই। আমার 2023 সালের দিকে আমার আস্তে আস্তে করে আমার মানে জ্ঞান আসতে শুরু হয়, আমি ভালো হই। বাট তখন আমি দেখি যে আমি সিলেটের রাস্তাকালে হাঁটাহাঁটি করি। তো যখন আমার মানে মোটামুটি আমি একটু ভালো হই আর কি, এই যে আমি রাস্তাঘাটে হাঁটাহাঁটি করি আস্তে আস্তে, এই যে মানে এই ভালোতেই পাগলামি করি, এই ভালোতেই পাগলামি করি, মানে কোনো চিকিৎসা না যে একটা মানুষকে চিকিৎসা করে তো ভালো করতে হয়, আমার কোনো চিকিৎসা না, আমি কোনো চিকিৎসায় ভালো হই নাই। এরকম করে আস্তে আস্তে ভালো হই। আমি কিন্তু তখন একদম দাড়ি ছিল, পেট পর্যন্ত দাড়ি পড়তে, এরকম অবস্থা। তো এরপরে আমি ভালো হই, মোটামুটি একটু ভালো হওয়ার পরে মাজারে যাই, নামাজ পড়ি, গোসল করি, মাজারেই থাকি আপনার মার্চ মাস পর্যন্ত, 2023 সালের মার্চ পর্যন্ত আমি মাজারে থাকি। এবং মাজারে থাকা অবস্থায় আমি পরিপূর্ণভাবে সুস্থ হই, মানে পরিপূর্ণভাবে সুস্থ হওয়ার পরে আমাকে আর ওই আমার শ্বশুর বাড়ি যে এলাকায় ছিল তুফা, আমি আর ওদের বাড়িতেও যাই না বা ওই দিকে আর আমি যাই না। মাজার থেকে বেরোয়ার পরে আমি আস্তে আস্তে করে ভালোই, আমাকে সিলেটের প্রায় সবাই চিনে, মানে পাগল হিসেবে সবাই জানতো আমাকে, তন্ময় পাগলা বলতো, সবাই আমাকে চিনতো। তো সেই জায়গা থেকে পরে আমি আস্তে আস্তে করে ভালো হইলে পরে আমি সিলেটের একটা হোটেলে তখন চাকরি নেই, আবার এই বাবরসির কাজের চাকরি নেই। এবং সেই থেকে আজ পর্যন্ত আমি বাবরসির কাজ করি। এখনও মাঝে মাঝে মাথাটা অনেক শিনশিন করে, মানে ব্যথা করে। তো ওরা অনেকেই বলে আমি নাকি মাঝে মাঝে উল্টাপাল্টা কথা বলি, জানি না আসলে কতদিন সুস্থ থাকবো। তারই মাঝে 2 বার চুরি করে আমি আমার বউ তুফার কবরের কাছে গিয়েছিলাম। তুফার কবরটা পাকা করে দিয়েছে চারপাশ থেকে, যাতে কোনো মানুষ যেতে না পারে। আমি ওর কবর এ পর্যন্ত 2 বার গিয়ে কান্না করে আসছি। তো ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, দিনের পথে চলি, এবং একটা হোটেলের বাবরসির চাকরি করি, যা টাকা বেতন পাই তা দিয়ে নিজে চলতেছি, সিলেট শহরে আছি। তো আজকে প্রায় কয়েকটা মাস ধরে আপনার গল্পগুলো শুনি। আমার কাছে মোবাইল ফোন ছিল না, আমি সুস্থ হওয়ার পরে আমি একটা ফোন কিনি। তো ফোন কেনার পরে এই ফোনে আমি আপনার ভিডিওগুলো দেখে আমার ভালো লাগে। তো আপন ভাই আসলে আমার এই পৃথিবীতে তো আপন বলতে কেউ নেই, মানে বাবা মা তো নাই দুনিয়াতে, আপন বলতে কেউ নেই। যে মানুষটাকে আপন করে পেয়েছিলাম সে আমাকে ছেড়ে চলে গেল, তারাও পাইলাম না। জীবন দশায় কতদিন আর বেঁচে থাকবো তাও জানি না। আমি জানি না আমি কতদিন আমার ব্রেনটা ভালো থাকবে। মাঝে মাঝে মাথায় এত ব্যথা করে, মনে হয় এই বুঝে পাগল হয়ে গেলাম। আপনার কাছে খুব কষ্ট করে আজ এত বছর পরে নিজের কথাগুলো লিখলাম। জানি না পাগল ভেবে আপনি আমাকে অবহেলা করবেন, নাকি আপনার একজন ভালো সাবস্ক্রাইবার বন্ধু ভেবে আমার গল্পটা আপনি প্রচার করবেন। আপন ভাই অনুরোধ থাকবে, গল্প প্রচার করেন বা না করেন, এখন তো শীতকাল, অনেকেই এদিক সেদিক ঘোরাফেরা করে সিলেটে আসে। যদি আপনি কখনো সিলেটের মাটিতে আসেন তবে আমার সাথে একটু দেখা করে যান, আমি অমুক হোটেলে চাকরি করি। আপন ভাই ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা। অ্যান্ড
আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। সিলেটের ভাই তন্ময়ের জীবনের বাস্তবিক গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। আসলে সিলেটে আমার যাওয়ার অনেক ইচ্ছা, মানে উইন্টারে আমি বেশিরভাগ ঘুরতে পছন্দ করি, তো সিলেটে আমি যাবো, আমার একটা প্ল্যানিং আছে। বাট তন্ময় ভাইয়ের গল্পটা পাওয়ার পর আমার কাছে মনে হয় যে সিলেটে যাওয়ার সবচেয়ে বড় উদ্দেশ্য তন্ময়কে একটা নজর দেখা। ওনার ছবি আমার জন্য পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, এই মেলে দেখেছি। মাশাল্লাহ, মানুষটা দেখতে একজন দিনদার একজন মানুষ, অনেক বড় মুখ, ফর্সা, টুপি মাথায় দিয়ে আছে, পেট পর্যন্ত দাড়ি, দেখলে মনে হয় যে অনেক বড় মাপের কোনো বুজুর্গ। তো যাই হোক, এই গল্পের প্রসঙ্গে এইটুকুনি বলবো যে আল্লাহ তুফাকে জান্নাত দান করুক, সে জান্নাতে ভালো থাকুক। তার মৃত্যু যেভাবে হয়েছে, সে কিন্তু তন্ময়কে পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। আসলে জানি না কেন শেষটা এরকম হলো। এরকমও তো হতে পারতো যে তুফার সাথে তন্ময়ের একটা সুখের সংসারও হতে পারতো। আল্লাহ হয়তো সেটা চায়নি। অবশ্য আল্লাহ যেটা চায় সেটা ভালোই চায়। আল্লাহ চা করে ভালোর জন্যই করে। তন্ময় ভাইয়ের জীবনে অবশ্যই ভালো দিন আসবে, এই শুভকামনায় বন্ধুরা আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। গল্প নিয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনার চেষ্টা করবো রিপ্লাই করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।